আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজিল রহমানী। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার চাকরির প্রস্তুতি কেমন? 46 না 47 না 48? 47। আচ্ছা, আমি এক দুজনকে মিউট করে দেবো যারা আমার সাথে কথা বলতে আগ্রহী। আমি এক দুজনের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যিনি লাস্ট ক্লাসে ছিলেন। যারা লাস্ট ক্লাসে যুক্ত ছিলেন ওনারা এক দুজন একটু দয়া করে হ্যান্ড রেজ অপশনে আসুন। আপনারা 127 জন ক্লাসে, কিন্তু ক্যামেরা অন মাত্র একজন, দুইজন, তিনজন, চারজন। বাকিরা ক্যামেরা অন করে জাস্ট ক্লাসের মতো করে একটু বসতে হবে। হালিমা খাতুন, আপনি একটু কথা বলেন তো। হালিমা খাতুন, সাবিনা ইয়াসমিন। আজকে আসসালামু আপনাদের আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কত নাম্বার ক্লাস? স্যার আসসালামু স্যার আলাইকুম। কত স্যার নাম্বার কেমন ক্লাস? আছেন? জি ভালো আছি, আপনাদের কি অবস্থা, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদের প্রচুর এখন ক্লাস চারে আছি, লেকচার চারে। আগের ক্লাসগুলো কি আমি নিয়েছিলাম? কে গো? সাবিনা ইয়াসমিন, উনি কে? ওয়ালাইকুম সালাম। স্যার আমার ওয়ালাইকুম মেয়ে। সালাম বাবা। পড়ালেখা করো, পড়ালেখা করো। কয়েকদিন পরে যখন পড়ালেখা ঠেলাই করবা তখন মজাটা বুঝবা যে কি যন্ত্রণা পড়ালেখা। হ্যাঁ। আচ্ছা, আপনাদের 1 থেকে 3, তিনটা ক্লাস কি আমি নিয়েছিলাম? একটু। হ্যাঁ স্যার আপনি ওকে, ঠিক আছে। একটু খাতা কলম নিয়ে বসবেন। যা পরবর্তী ব্যাকরণ ক্লাসগুলো আপনাদের 9-10 এর বোর্ড বই অনুযায়ী হবে। পরবর্তী ব্যাকরণ ক্লাসগুলো 9-10 এর বোর্ড বই অনুযায়ী হবে, একটু খেয়াল করুন। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়গুলো খেয়াল করুন। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষা, ব্যাকরণ, বাংলা লিপি ও ধ্বনীয় বর্ণ। সবচেয়ে গুরুত্ব হচ্ছে ধ্বনীয় বর্ণ, সবগুলোই পড়বো, কিন্তু আমরা শুরু করব হচ্ছে বাংলা ধ্বনীয় বর্ণ দিয়ে। পরবর্তীতে লিপি, ব্যাকরণ, ভাষা, তিনটার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ধ্বনি ও বর্ণ। বাংলা ধ্বনি ও বর্ণ দিয়ে আমাদের মূল ক্লাস শুরু করব। ধ্বনি কাকে বলে? আপনাকে আজকের এই ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। যখন আপনারা রিটেন পাস করে কোথাও ভাইবার জন্য কোচিং এ ভর্তি হবেন, তখন তার প্রথম ক্লাস যেটা হবে ধ্বনি ও বর্ণ, আমরা সেই ক্লাসটি এখন শুরু করব। ধ্বনি কাকে বলে? ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। স্যার, আমরা যারা এই ক্লাসগুলো আগে করেছি তাদেরকে আবার করতে হবে। কে? আপনাদেরকে এই ক্লাস আগে হয়েছিল? কে লিখছেন? মোহনা, একটু হাত তোলেন তো। এই ক্লাস কি আগে হয়েছিল? সায়ান, শামীম, আপনার ক্যামেরা অফ। এখানে তো আপনাদের বেচের নাম লিখা আছে 47 পিলি বুস্টার বেচ। ফারহানা খানম, আপনি একটু কথা বলুন। এই ক্লাস কি আগে একবার হয়েছে? একজন তো লিখলেন যে আগে হয়েছে। ওয়ালাইকুম স্যার। না স্যার এই ক্লাস স্যার হয় নাই। তাহলে এই কথা লিখলেন কেন? স্যার আমি তো লিখি নাই, আরেকজন লিখছে। হ্যাঁ, বাকি সবাই একটু কমেন্ট করেন এই ক্লাস কি হয়েছে, হইলে আমরা 5 নম্বরে চলে যাব। না স্যার এই ক্লাস স্যার একদমই স্যার হয় নাই স্যার। আপনারা বুস্টার বেচ, তার মানে আগে একবার করে কিছু কিছু ক্লাস পেয়েছিলেন অথবা নিজে নিজে খুব ভালো পড়েছেন। তবে একটু মনে রাখবেন, যারা অল্পের জন্য প্রিলি পাস করতে পারে নাই তাদের সাথে অথবা তাদের অবস্থানটা খেয়াল করবেন, যেন আপনার অল্পের জন্য প্রিলিমিনারি রেজাল্ট ছুটে না যায়। এই শব্দটা খুব সিরিয়াসলি খেয়াল করবেন, যেন অল্পের জন্য প্রিলিমিনারি ছুটে না যায়। যারা ক্লাস করেছেন ওনারা আবার করবেন, যারা ক্লাস করেন নাই ওনারা ফার্স্ট টাইম করেন। এখন আপনি যে যে দলে আছেন আপনাদের ম্যাক্সিমাম ক্যামেরা অফ। এইটা করবেন না, খাতা কলম নিয়ে আজকের ক্লাসে বসতে হবে। যারা আজকের ক্লাসে ঘুমাবেন ওনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা প্রত্যাশা করছি। আপনি কিছু না বুঝলে সেটার জন্য শুধু একান্ত আপনিই দায়ী থাকবেন। আমার সাথে প্র্যাকটিক্যালি পড়তে হবে। ক্লাস 1 এর পর আজকে আমরা পড়বো। ক্লাস 1 এর পর আপনি যেই কোচিং এ ভাইবার জন্য ভর্তি হন না কেন, ভাইবা এমন একটা বিষয়, বাংলাদেশে যারা চাকরি প্রত্যাশী বিসিএস ভাইবা দেয়, এদের শতকরা 90% ছেলে, 90 না আরো বেশি হবে, আমাদের সাথে ছেলে পেলে উত্তরণে ভাইবা দিত। কখনো বলতো না উত্তরণ থেকে যখন ব্যাগটা নিয়ে আসে, কিরে তোর উত্তরণের ব্যাগ কই পেলি, উত্তরণের সংবর্ধনা দিয়েছে, যে তুই যে তোরে দিন ডাকলো কেন? আরে একটা ভাইবা কোর্স করেছিল। কত টাকা দিয়ে? আরে 1500 টাকায় কোর্স করেছিলাম, 2500 টাকার একটা ব্যাগ দিয়েছে, বাহ কি মজা। তার মানে গোপনে গোপনে সবাই করে, কিন্তু হচ্ছে বলে না।
কারণ চাকরির লাস্টে এসে তরি তীরে এসে কেউই তরি ডোবাতে চায় না। তখন প্রথম যে ক্লাসটা করবেন, যেখানেই কোচিং করেন, যার কাছেই করেন, প্রথম যে ক্লাসটা করবেন সেটাই হচ্ছে বাংলা উচ্চারণ। আপনার যদি 100% ইংলিশ ভার্সনে না থাকে ভাইবা রিটেন প্রিলি, তাহলে আপনাকে বাংলায় দু একটা কথা বলতে হবে। সেই কথা বলার ধরনটা কি হবে? একজন লিখছেন আমাদের 8টা বাংলা ক্লাস হয়েছিল। মিম, আপনি একটু হাত তোলেন। মিম, আপনি একটু হ্যান্ড রেজ অপশনে আসুন দ্রুত, আমাকে সময় নষ্ট করা যাবে না, আমি শেষ করতে পারবো না, প্রচুর পড়া আমাদের। মিম, একটু কথা বলুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের আসলে ভর্তি অনেক আগে হয়েছিলাম, তো এটা তো নতুন করে আমাদের আবার আহ, মে থেকে নতুন করে ক্লাস হয়েছে। তো আগে আমাদের ক্লাস হয়েছিল বাংলা কয়েকটা। কোন কোন স্যার তখন এই নিয়েছিলেন? ক্লাস স্যার আপনি নিয়েছিলেন, আর সাহিত্যের জন্য আরেকজন স্যার একটা ক্লাস নিয়েছিল, বাকিগুলো আপনিই নিয়েছিলেন। তাহলে আপনাকে এখন রিপিট করতে হবে আজকে আবার, হ্যাঁ? জি স্যার, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি লাস্টের দিকে এক দুজনকে মিউট করব, যারা কখনো কোনো ক্লাস করেননি এমন দু একজন একটু হ্যান্ড রেজ অপশনে থাকুন, যাদের ক্যামেরা অন আছে। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। মানুষ অনেক শব্দ করতে পারে, সকল শব্দে ধ্বনি না। আমি একটা শব্দ করব, খেয়াল করবেন। এটা কি স্বর বা ব্যঞ্জন? কোনো ধ্বনি বলতে পারবেন না, কারণ এর নির্দিষ্ট কোনো মিনিংস নাই, অর্থ নাই। তাহলে এটাকে ধ্বনি বলা যাবে না। তাহলে মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। যখন আমি বলবো অ, তখন সেটার নাম ধ্বনি। যখন আমি লিখে দেখাবো তখন তার নাম হচ্ছে কি? বর্ণ। যখন আমি লিখে দেখাবো তখন তার নাম হচ্ছে বর্ণ। গত বিসিএস একটা প্রশ্ন আসছে, নিচের ধ্বনি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? উত্তর ছিল ধ্বনি দৃশ্যমান। ধ্বনি কখনো দেখা যায় না। 45তম বিসিএস এর প্রশ্ন। ধ্বনি কখনো দেখা যায় না। আমি বললাম অ, আপনি বললেন অ, বাতাস বের হয়ে উপরে নিচে ডানে বামে কোন দিকে গেছে আপনি জানেনই না। তার মানে ধ্বনি দৃশ্যমান হয় না। ধ্বনি দৃশ্যমান হয় না। তাহলে এখানে একটু খেয়াল করেন, ধ্বনি দেখা যায় না, আর বর্ণ কি দেখা যায়। তাহলে ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ, আর বর্ণের মৌখিক রূপকে বলা হয় কি? ধ্বনি। তাহলে আসুন, বর্ণের মৌখিক রূপকে বলা হয় কি? ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে আমরা এই ধ্বনি বা বর্ণে চলে যাব। ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, এই ধ্বনি বা বর্ণের সংজ্ঞাটা কি এবং কি কি। বাকি যতটুকু অংশ আমি টেনে যাচ্ছি সেটা আপনার বাড়ির কাজ থাকবে। ধ্বনি প্রথমত দুই প্রকার। বাংলা ভাষায় 37টি মৌলিক স্বরধ্বনি আছে, এটা আপনি পড়বেন। ধ্বনি প্রথমত দুই প্রকার, একটার নাম হচ্ছে স্বরধ্বনি, একটার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। যদি কখনো স্ক্রিনে দেখতে সমস্যা হয় অথবা আমার কথা বলতে কথা শুনতে সমস্যা হয়, তাহলে আপনারা একটু কমেন্ট করবেন। এখন আসুন, স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো বাধা পায় না। অ, ও। এবার যখন বলবো প, আটকে গেছে। চ, আটকে গেছে। ট, ঠেকে গেছে। মানে এমন ভাবে বাধা পাবে, কোথাও না কোথাও একটু না একটু বাধা পাবে। এমন বাধা পাবে না যে আপনি মরিয়া শহীদ হইয়াছেন, হইয়া প্রমাণ করিয়াছেন যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে মুখের মধ্যে বাধাপ্রাপ্ত হয়। এরকম না যে দমবন্ধ হয়ে মারা গেছেন। হালকা একটু বাধাপ্রাপ্ত যদি হয় তবে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। আর যদি বাধাপ্রাপ্ত না হয় তাকে বলে হচ্ছে স্বরধ্বনি। তাহলে তাকে কি বলে? স্বরধ্বনি বলে। এখন আসুন, এই স্বরধ্বনির সংখ্যা কয়টি? স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। এই 11টি স্বরধ্বনি দুই ভাগে বিভক্ত। কি কি? হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। দেখুন, হ্রস্বস্বর কাকে বলে? হ্রস্বস্বর মানে যে স্বরধ্বনি উচ্চারণে অল্প সময় লাগে তাকে বলে হ্রস্বস্বর। আর যদি বেশি সময় লাগে তাকে বলে হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। প্রথমে মিউট করব আব্দুল কাদের। দ্বিতীয় হচ্ছে শায়ান শামীম। কথা বলতে হবে, দ্রুত আনমিউটে চাপ দেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি এর আগে কোনো বাংলা ক্লাস করেছেন নাকি এটাই ফার্স্ট? বাংলা সাহিত্য ক্লাস করেছি, কিন্তু ব্যাকরণ তো আজকে ফার্স্ট। ওকে, মুসাম্মদ শান্তা আক্তার। আপনি একটু উচ্চারণ করেন শায়ান শামীম, কোনটি অল্প সরি কোনটি হ্রস্ব এবং কোনটা দীর্ঘ লেখা আছে দেখে দেখে উচ্চারণ করবেন দ্রুত সময়ের মধ্যে। স্যার, অ, আর দীর্ঘ স্বরে হবে আ, ই, দীর্ঘ স্বরে হবে ই, আচ্ছা, দ্রুত উচ্চারণ করেন। হ্রস্ব। ও ই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমিও পারি না ওইভাবে স্যার আপনার মতো। বলুন, সমস্যা নেই, বলুন, আপনার স্বরে ভুল অ, থেকে সবাই শিখবে। হুম। স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। স্যার পারি না আপনার মতো, স্যার হয় না, চেষ্টা করি।
একজন কমেন্টে লিখছেন শরম করে। আরে শরম, ভাইবা বোর্ডে যখন ফেলটা করবেন তখন শরমটা বুঝবেন। কয়েকদিন আগে রেজাল্ট দিয়েছিল 43 বিসিএস এর, যখন 6200 ছেলে পাসই করতে পারে নাই ভাই ভাই, তখন বোঝা যায় শরম কারে বলে, কত প্রকার কি কি। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। আমরা যাব হচ্ছে আরেকজনের কাছে যাচ্ছি, উচ্চারণগুলো একটু খেয়াল করবো আমরা। কে? শেখ রাসেল। আপনি একটু বলবেন শেখ রাসেল দিবস কত তারিখ? শেখ রাসেল, আনমিউটে চাপ দেন। শেখ রাসেল কে? হ্যাঁ, হচ্ছে না। রাহা, হচ্ছে না, পাচ্ছি না, কোনো মতেই সম্ভব না। যার নাম বলি ওনার তো কর্ণকুহরে ঢোকার কথা। উনি আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলতে হবে, হচ্ছে না। সরি, না আপনাদেরকে আর করা গেল না, আপনাদেরকে আবার বাদ দিয়ে দিলাম। নতুন করে আরেকজনকে নিচ্ছি। হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর। আব্দুল্লাহ আল হাদি। আব্দুল্লাহ আল হাদি। আসসালামু আলাইকুম স্যার। মাহিনাস মাহি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হাদি আগে ক্লাস আসসালামু আলাইকুম করেছেন স্যার। বাংলা? স্যার আগে 3টা করছি, আজকে করে নেই, এটা ধনী করে নেই স্যার। মাহি, আপনি কি আগে করেছেন? স্যার আগের ক্লাসগুলো করিনি, আজকে করতেছিলাম। সাহিত্যের ক্লাসগুলো করেছি। দ্রুত উচ্চারণ করুন, হ্রস্ব স্বর দীর্ঘ স্বর। অ, হর্ষই, হর্ষউ, রি, হ্যাঁ, দীর্ঘস্বর, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, উ, ও। এরপরে আরেকজন কি আছেন? হাদি বলুন, দ্রুত বলবেন। আমি তিনজনের কাছ থেকে তিন ধরনের উচ্চারণ পেয়েছি। আর হাদির কাছ থেকে রসস্বর শুনতে চাই, উনি আর উচ্চারণের কি অবস্থা। অ, ই, উ, রি, হুম। দীর্ঘস্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, উ, ওই। এখন একটু খেয়াল করবেন, হ্রস্ব মানে অল্প। হর্ষ একজন উচ্চারণ করছেন, হ হবে না, এখানে র হবে উচ্চারণ। যে ধ্বনি উচ্চারণে অল্প সময় লাগে তাকে বলে হ্রস্ব, আর বেশি সময় লাগে দীর্ঘ। অ, আ, ই, ই, উ, উ। তাহলে 4 নম্বরের সমস্যাটা কোথায়? রি, এটা কি হ্রস্ব রি নাকি দীর্ঘ রি? অবশ্যই হ্রস্ব রি। তাহলে বাংলায় দীর্ঘ রি কোনটা? বাংলায় একটা বর্ণ ছিল, একটু দেখুন স্ক্রিনে, আমার ফোনে দেখাচ্ছি, ফোনে দেখাচ্ছি দেখুন, এটার নাম হচ্ছে রি। রি আপনি তো চিনেনি, তাহলে পরেরটাকে দেখুন তো, এটার নাম হচ্ছে দীর্ঘ রি। দীর্ঘ রি। রি এর নিচে একটা রিকার, রসির নিচে একটা টান দিলে দীর্ঘই হয়, রসুর উপরে একটা টান দিলে দীর্ঘ হয়। তাহলে রি এর নিচে একটা টান দিলে এটা হচ্ছে দীর্ঘ রি। এটা কারা কারা দেখছিলেন ক্লাস 1-এ পড়ার সময়? স্যার আমরা দেখছিলাম। নাম কি ছিল? নাম কি ছিল? কেউ জানেন না? আদর্শ লিপিতে পড়েছি, লি। জি জি বর্ণ। স্যার। নজরুলের একটা কবিতা ছিল, খুকিও কাঠবিড়ালি, এখানে লি দেয়া লিখছিলেন উনি, নজরুল ইসলাম। এটার নাম কি? নয়ের নিচে নয়, ডাবল নয়, নয় স্কোয়ার, যা মন সেটাই বলুন। এটার নাম ছিল দীর্ঘ লি, একটা সময় ছিল। আচ্ছা এখন আসুন, অং। স্যার অং এটা কি আমাদের বাংলা মেলা বিজ্ঞান। ভাষায় ছিল স্যার, নাকি এটা কোনো, জি, স্যার এটা কি আমাদের কোনো মানে বাংলা সাহিত্যের কোনো ভাষায় ছিল এটা, মানে বর্ণটা আমি তো দেখি না এই জন্য আর কি। কোথায় আরেকবার মাস্টার্স? আপনি দেখাইছিলেন ওনার একটা ক্লাসে, আমি তখন বলতে পারিনি। কোথায় মাস্টার্স কোথা থেকে করেছেন? কোথায় পড়েছেন আপনি? স্যার মাস্টার্স করছে স্যার তেজগাঁও কলেজ থেকে স্যার। আচ্ছা, পড়ে নেবেন স্যার নিশ্চয়ই। মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে স্যার। আচ্ছা, এটা শিখে নেবেন। এটা হচ্ছে একটা সময় এই স্বরধ্বনি গুলো ছিল। এই বইয়ের নামটা কার? বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার বইয়ের বর্ণগুলো ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমরা আরেকটা বই দেখাচ্ছি, কলকাতার ভার্সন। কলকাতার ভার্সনের আরেকটা বই দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন কি লিখে আছে, আদি বাল্য শিক্ষা। আদি স্যার বাল্য সাউন্ডটা শিক্ষা, একটু কম শোনা যাচ্ছে। রামসুন্দর বসাক কর্তৃক প্রণীত। এখানে দেখুন একটা বর্ণ আছে, রি এর পরে দেখুন, রি। রি এর পরে কি আছে? নয়, মানে লি। একটা সময় ছিল, এখন নেই। কেন নেই? অনেক কিছু, কেন নেই অনেক কারণ আছে। একজন লিখছেন সুমাইয়া, স্যার আমি দেখিনি কেন বুঝলাম না। এটা আমি কেমনে জানবো আপনি কেন দেখেন নাই? বলুন, আপনার মা বাবা আপনার সিনিয়র পার্সন কাউকে গিয়ে এটা লিখে দেখাবেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন।
এখন আসুন হ্রস্বস্বর মানে যে ধ্বনি উচ্চারণে সময় কম লাগে তাকে হ্রস্বস্বর, বেশি সময় লাগলে দীর্ঘস্বর। শেষ। এরপরে আসুন স্বরধ্বনিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? মৌলিক স্বর, যৌগিক স্বর, হ্যাঁ, অর্ধস্বর। এখন আসুন মৌলিক স্বর এবং যৌগিক স্বর কোনগুলো? মৌলিক স্বর মানে কি? যে স্বরগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ, আমি চারটা শব্দ একসাথে পড়াচ্ছি। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বর মানে কি? যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এমন মৌলিক স্বর ধ্বনির সংখ্যা 7টি আর মৌলিক বর্ণের সংখ্যা 6টি। অ, আ, আ, উ, ই, এ, উ, উ। এই এ, 6টাকে বলা হয় মৌলিক স্বরবর্ণ। আর যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 2টি, যৌগিক স্বর। এটা এই বছর বিসিএস হ্যাঁ। আসছে, 46তম বিসিএস। যৌগিক স্বরের সংখ্যা কি? 2টি। পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত ধ্বনিতে উচ্চারিত হয়, তাই তাদেরকে বলে যৌগিক স্বরধ্বনি। এখন যৌগিক স্বরধ্বনি, এবার আসছে যৌগিক স্বর কয়টি? আমরা তো জানি যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু অপশনে 25 ছিল না, অপশনে ছিল মাত্র 2টি। ওই, ও। বলা দরকার ছিল যৌগিক স্বরবর্ণ, পিএসসি পারে না, পিএসসি জানে না, এরকম বলা যাবে না। অপশন দেখে শুনে বুঝে উত্তর দিতে হবে। যিনি প্রশ্ন করেছেন উনি অনেক জানেন। ওনারা যদি বলতেন যৌগিক স্বর কয়টি, তাহলে হওয়ার কথা 25টি, কিন্তু অপশনে তো 25টা ছিল না, ছিল কয়টা? 2টা। এখন 2টা কেমনে হয়? যৌগিক স্বর বর্ণের সংখ্যা 2টা কেন? এই ওই কে উচ্চারণ করতে হলে আমাকে কি লিখতে হয়? অরসি ওই। ও কে উচ্চারণ করতে কি লিখতে হবে? অরসি ও। অ, এখন ও, এই উ। 2টা বর্ণ যেহেতু অন্য দুইটা বর্ণের সমন্বয়ে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় যৌগিক স্বর বর্ণ। আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। কি কি জানি? আমি বাড়ি যাই, জটাকে কেটে দেন তো কি থাকে? ছড়াইয়া আরসি আই। তুমি বাড়ি যাও, আও, ইয়ে, ইলে, ইতে, এই টাইপের। যৌগিক মানে কি? যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে যৌগিক, আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে হচ্ছে মৌলিক। মৌলিক স্বরে বর্ণের সংখ্যা হচ্ছে 6টি, বর্ণের সংখ্যা হচ্ছে 6টি, আর ধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। একটা ধ্বনি অতিরিক্ত, কোনটা ধ্বনি? এই এ। এই 6টাকে যখন আপনি লিখে দেখাবেন তখন 6টা হবে বর্ণ, 6টাকে মুখে মুখে বললে হবে ধ্বনি, তার সাথে একটা ধ্বনি অ্যাড হবে এ। এই এ ধ্বনিটি বাংলায় সর্বপ্রথম ব্যবহার করেছেন ধ্বনি তত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন তিনি। তালিকায় নতুন এ ধ্বনিটি প্রতিষ্ঠা করেন। ওনার সম্পর্কে 46তম বিসিএস একটা প্রশ্ন এসেছে, যে বইয়ের মধ্যে তিনি এই বর্ণটাকে ঢুকিয়েছেন। এটাও একটা প্রশ্ন বিসিএস এর। ওই বইয়ের নাম কি? 46 বিসিএস এ ধ্বনিতত্ত্ব থেকে একটা প্রশ্ন আসছে, দেখি কেমন পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করেন। কে পারবেন? 196 জন আছেন। ধ্বনিতত্ত্ব ও বাংলা ধ্বনি বিজ্ঞান, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। উনি এই বইটি উৎসর্গ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে। যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক, চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন, তখন তিনি এই বইটা রচনা করেছেন। এখন আসুন মৌলিক স্বর এবং যৌগিক স্বর পড়লাম। এখন আমার দরকার, এখন ইদানিং একটু চালাক করা, ওরা একটু চালাকি করে এই চার থেকে প্রশ্ন করে, এই চার থেকে প্রশ্ন করে। কি সহজ! একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে বিবৃত। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। উচ্চারণ করুন। সারে গামা পাদা নিসা, এটা পারেন কিনা? ই, উ, ই, বলুন। ই, এ, এ, আ। মুখের অবস্থা চিকন থেকে হতে হতে বড় হয়। ই, দেখুন। ই, এ, এ, আ। মুখের দিকে, নিজের মুখের দিকে খেয়াল করুন, নাহলে বুঝবেন না। ই, এ, এ, এরপরে কি আছে? আ। তাহলে খেয়াল করুন। যখন ই ই, বলি, উ বলি, ই, ই, জিহ্বাটা সামনের দিকে। আবার বলুন। উ, ই, জিহ্বা পশ্চাতে, উ, পশ্চাৎ সম্মুখ। এ, জিহ্বা সামনে আসছে। উ, জিহ্বা পিছনে গেছে। এ, জিহ্বা সামনে আসছে। অ, জিহ্বা পিছনে গেছে। আ, এইবার জিহ্বা দাঁড়িপাল্লার মতো সোজা খাড়াই আছে, একবারে সোজা। স্যার। এই জন্য এই শব্দগুলো একটু খেয়াল করবেন। আমি জানি না যে এই জায়গা থেকে যখন প্রশ্ন করে তখন আমরা কেন পারি কেন পারি না। এই বোর্ডকে দেখা যায়? জি স্যার। একজন লিখছেন বোর্ড ক্লিয়ার দেখা যায় না। স্যার আমার খুব হাসি লাগছে। এই মিয়া,
হাসি লাগলে লাভ নাই, উচ্চারণ শিখতে হবে, না হলে কেমনে যাবেন? বারবার প্রশ্ন আসতেছে এখান থেকে। তখন কি করবেন? কে আবু জাহেদ, হাসি লাগার কিছু নাই গো। কেন এত হাসি লাগে কেন? আপনি এত খুশি কেন? স্যার আমি এই চারটা অনেকবার মুখস্থ করছিলাম, বাট আমার মনেই থাকে না, আজকে আমি পড়ছি এরকম মানে কমপ্লেন অনেকের কাছে খুব শুনছি। সহজে। মুখস্থ করলে হবে না, বুঝলে 1 মিনিট, না বুঝলে 12টা বাজবে, উল্টা পাল্টা বাজাবেন, উল্টা পাল্টা বাজাবেন, উল্টা পাল্টা বাজাবেন ম্যাক্সিমাম স্টুডেন্টই। আবার বুঝাচ্ছি, উচ্চ, মধ্য, নিম্ন, মধ্য, নিম্ন। এখন যদি বলেন গান পারেন কারা কারা, হ্যাঁ, গান পারো, গান কবি হবো না। হ্যাঁ, গান কবি রাখো না, গান শিখা লাগে, গান শেখা দরকার দেখি কেন গো? গান শিখা কবি রাখো না, যখন সূরা ফাতিহাটা পড়েন তখন কেমনে গানটা বলেন? সরি, আল্লাহ মাফ করুক, গান না, কেমনে সুরটা টেনে টেনে পড়েন? ওখানে দরকার নেই। ওইটা পড়লে পড়েন, না পড়লে না পড়েন। গান আপনি পারলে পারেন, না পারলে না পারেন, এইটা শিখেন। ই, উচ্চ, আরেকটু করুন, এ, আরেকটু নিচে, এ, আরেকটু নিচে, এরপরে নিম্ন। এখন দেখুন, জিবা চ্যাপ্টা, চ্যাপ্টা, আ, জিবা মানে একবারে কি হবে? ফাঁকা হবে। তাহলে কি হয়? সংবৃত চ্যাপ্টা, আরেকটু চ্যাপ্টা, আরেকটু বেশি চ্যাপ্টা, আরেকটু একবারে বেশি চ্যাপ্টা। প্রথম দুটো একটা সংবৃত, একটা অর্ধ সংবৃত, একটা বিবৃত, একটা অর্ধ বিবৃত। এটা পরে শিখবেন, আগে এই চার্টটা লিখবেন তাহলেই হবে। এই চার্ট কোন চার্ট? ওই যে মৌলিক স্বরধ্বনি, এই সবটা। আজকের লাইটিং প্লাস ক্যামেরা কোয়ালিটিটা বেটার। এনজয়িং ইউর ক্লাস অ্যাজ অলওয়েজ। কে লিখছেন? পড়তে থাকুন। কিন্তু আবু জাহেদ, আপনি হাসলেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। আজকের ক্লাসটা এরকম, পুরো ক্লাসটা এরকম হবে, সরে সরে সব উচ্চারণ করতে হবে। ক্লাস 1-এ দেখুন তো মনে করে, ওই যে বাচ্চা কালে হাফ প্যান্ট পরে, কোনো মতে একটা শার্ট বা টি শার্ট পরে তাথই তাথই নৃত্য করে চলে গেছিলেন, হ্যাঁ, বাচ্চা কালে স্কুলে। ওই ক্লাসের কথা একটু মনে করুন আজকে। এই হচ্ছে আমাদের স্বরধ্বনির উচ্চারণ। এখন আমরা যাবো হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে যাবো আমরা। বাংলা ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের মধ্যে, এটা নিজেরা পড়বেন। কণ্ঠমূল, তালু, ওষ্ঠ, মূর্ধন্য আমরা পরবর্তী অংশে যাব। যতটুকু না পড়ালে আপনি পারবেন না, যতটুকু আপনার পড়া প্রয়োজন আমরা ততটুকুই পড়বো। দেখুন, আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি আমাদের? ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। এই 25টা বর্ণ আমরা একটু খেয়াল করে দেখুন, এই 25টা বর্ণ আমরা কি করে শিখবো। ব্যঞ্জন বর্ণের মধ্যে সংখ্যা হচ্ছে 39টি। আমরা 25টা ব্যঞ্জনকে আগে আমরা ফিক্সড করব। এই 25টা ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথমে যাব হচ্ছে এদিকে 5, এদিকে 5, এটা বাদ, এটা বাদ, এদিকে 5, এদিকে 5। এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ অথবা স্পর্শ বর্ণ। এই বর্গীয় বর্ণের মধ্যে আমরা পিছনের সারিকে বাদ দিয়ে দেব, কারণ এদেরকে কি বলে? নাসিক্য বর্ণ। কেন? নাক না। দিয়ে উচ্চারিত হয়। ম, ম, জি ম, স্যার। ন, ন, অ, ইয়, ন, 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 অ, ইয়। এখন একজন উচ্চারণ করবেন। এই মিউট কে ছিল? স্যার আমি আছি আব্দুল হাদি। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ আল্লাদি কই? আপনার হাত তোলেন নাই কেন? একটু হাত তুলে রাখবেন, নাহলে তো আপনি পিছনে পড়ে যাবেন, আমি দেখতেই পাবো না। হ্যাঁ, আব্দুল্লাহ আল হাদি, আপনি উচ্চারণ করেন নাসিক বর্ণগুলো। স্যার উম, হ্যাঁ মধ্যাহ্ন, হ্যাঁ, দন্তন্য, ম। ফারহানা। স্যার, ইয়, অ, ন, ন, ম। হুম। মাহি, মাহবুবুল ইসলাম নাকি ও মহিবুল ইসলাম? ও মূর্ধন্য দন্তন্য ম। মহিবুল ইসলাম ও, বাদর। ইয়, ন, ন, ম। এই নাক কই? উচ্চারণ না করে দিলাম, নাক নাই কেন? উচ্চারণের সময় বোঝা যাবে যে আমার সাথে নাক আছে। ম, 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 ন, ম, ন, ম, দন্তন্য ন, মূর্ধন্য কোনো শব্দ ন। নাই। একটা ছেলেও মানুষ, একটা মেয়েও মানুষ। পরে একটা ছেলে একটা মেয়ে। প্রথমে হচ্ছে উচ্চারণ ন, 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 ন। ন, 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 নাসিক্য। এরপরে যাবেন অঘোষ এবং ঘোষ। অঘোষ বর্ণ কাকে বলে? ঘোষ বর্ণ কাকে বলে? সংজ্ঞাটা একটু দেখুন। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে হচ্ছে কি? ঘোষ। ঘোষ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, গলার ভিতরে কাঁপে, ভাইব্রেট হয়, তাকে বলে ঘোষ। আর অনুরণিত না হলে তাকে কি বলি? অঘোষ। অনুরণিত না হলে অঘোষ, আর অনুরণিত হলে ঘোষ। দেখুন, ক খ, গ ঘ, কাপে কোথায়? ক খ,
গ ঘ, চ ছ, জ ঝ, ট ঠ, ড ঢ, প ফ, ব ভ, ব ভ, প প। প্রথম দুইটা কাপে না পরের দুইটা কাপে? পরে 2টা কাপে। ঘুষ, নাসিক্যটাও ঘুষ, নাকে যায় এই জন্য বোঝা যায় না। প্রথমগুলো হচ্ছে অঘুষ। এরপরে যাব অল্প প্রাণ এবং মহাপ্রাণ। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের অনুরণিত মানে ভাইব্রেট, ভাইব্রেট তো বুঝেন, কম্পন, মোবাইলে কল আসলে যে মোবাইল যেমন কাঁপে, ভূমিকম্পে ভাইব্রেট হয়। এরপরে যাব অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য কম থাকে, অল্প প্রাণ, আর আধিক্য বেশি থাকে। বাতাসের আধিক্য যদি থাকে তাহলে তার নাম মহাপ্রাণ, আর কম থাকলে অল্প প্রাণ। যখন আমরা কথা বলি আমাদের প্রত্যেকের মুখ থেকে জোরে জোরে বাতাস বের হয়, আস্তে বা জোরে। বাতাস যদি জোরে বের হয় মহাপ্রাণ, আস্তে বের হলে অল্প অল্প প্রাণ। আর স্বরধ্বনিতের ক্ষেত্রে, স্বরবর্ণের ক্ষেত্রে বলছিলাম হ্রস্ব দীর্ঘ, এখানে অল্প মহা। উচ্চারণটা খেয়াল করুন, আপনার হাতের তালু সবাই মুখ থেকে 1 ইঞ্চি দূরে রাখবেন। বলুন অ আ, এটা ব্যঞ্জন বর্ণ। ক খ, ক খ, গ ঘ, বাতাস কোনটা পান? ট ঠ, ড ঢ, ক খ, ব ঘ। কোন বর্ণের উচ্চারণে আপনার হাতের মধ্যে বাতাস পান? ত ত প কোন মহাপ্রাণে। বর্ণের উচ্চারণে আপনার হাতের মধ্যে বাতাস পান? কোন বর্ণের উচ্চারণে? হ স স্যার মহাপ্রাণ মহাপ্রাণী কোনটাতে পান? মহাপ্রাণ মহাপ্রাণ। কনা খ, গনা ঘ, গ ঘ, সবাই প্র্যাকটিস করুন। গ ঘ, জ ঝ, খ খ ড ঢ, চ ছ দ ধ, ড ঢ প ফ, ব দ ভ। ঢ কোনটার মধ্যে বাতাস পান আর কোনটা পান না, এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। দ্বিতীয় আর চতুর্থ বর্ণ দেখুন, কয়ের চাইতে খতে বাতাস জোরে বের হয়, এটা মহাপ্রাণ। গয়ের চাইতে ঘতে বের হয়, মহাপ্রাণ। তাহলে এটা অল্প প্রাণ, এটা অল্প প্রাণ। এখন যাব এই বর্ণগুলো কোথা থেকে উচ্চারিত হয়। দাঁত থেকে উচ্চারিত হলে তাকে বলে কি বর্ণ? দন্ত বর্ণ। ত থ দ ধ। কোন পাটি থেকে উচ্চারিত হয়? দাঁত উপরের পাটি নাকি নিচের পাটি? তো কোন পাটি থেকে উচ্চারিত হয় দন্তবর্ণ, উপরের না নিচের? বাকিরা একটু কমেন্টে লিখবেন উত্তর। স্যার উপরের পাটি থেকে উচ্চারিত হয় উপরের, নাকি নিচের পাটি থেকে উচ্চারিত হয়? উপরের স্যার পাটি উপরের পার্টি থেকে। উপরের পাটি থেকে উচ্চারিত হয়। যদি কেউ নিচের পাটি থেকে উচ্চারণ করে তাহলে কেমন হবে? একজনে উচ্চারণ করে দেখান তো, নিচের পাটি থেকে কেমনে উচ্চারণ করা যায়, আহ চেষ্টা করেন। যায় না স্যার। তা, তা, তা। এটা মাঝে মাঝে চাকরি পরীক্ষা আসে। না দন্তবর্ণ কোন পাটি থেকে আসে? উপরের। কেউ যদি ভুল করে দিয়ে আসে নিচের, মানে সারা জীবন উচ্চারণ করানো হচ্ছে তা, হ্যাঁ, তাহলে সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। দাঁতের ঠিক উপরের অংশকে বলে তালু। তালু থেকে যে কয়টা বর্ণ আসে তাকে বলে তালব্য বর্ণ। চ, ছ, জ, ঝ। জিহ্বার দিকে তাকান, দাঁতের ঠিক উপরের অংশে মাড়ির মধ্যে গিয়ে ঠেকে যায়, তো তাই এটাকে বলে তালব্য বর্ণ। গলার গোড়া থেকে আসে তাই এটাকে বলে হচ্ছে কি বর্ণ? কণ্ঠ বর্ণ। মূর্ধা থেকে আসে তাই এটাকে বলে মূর্ধা বর্ণ। মূর্ধা মানে কি? যে আপনার জিহ্বা যে জায়গায় আছে তার ঠিক উল্টা পাশ, লম্বা লম্বা কয়টা খাস কাটা আছে, ভিট, উঁচু জায়গা আছে, লম্বা লম্বা, এদেরকে বলে হচ্ছে মূর্ধা। মূর্ধা থেকে যে কয়টা বর্ণ আসে তাকে বলে মূর্ধা বর্ণ। মূর্ধ তো উচ্চারণ করেন তো দেখি মূর্ধা বর্ণগুলো। ড ঢ ড ট, ড ট, ট। জিহ্বা ড উপরে উঠে গেছে কিনা ড দেখি। ট, ঢ ঠ, ড, ঢ। ছ জিহ্বা কি ড উপরে ঠেকেছে? ছ ট, ড ঠ, ঢ ড, ঢ। আপনি বুঝবেন কেমনে মূর্ধা? জীবনে কখনো গুঁড়া দুধ খেয়েছেন কিনা? খেলে দেখবেন জিহ্বার উপরে আটকে যায়, পরে আঙ্গুল দিয়ে বের হ্যাঁ করো, আর উপায় নাই। কখনো চর্বি জাতীয় খাবার খেলে দেখবেন উপরে গিয়ে আটকে গেছে, এটাকে বলে হচ্ছে মূর্ধা। মূর্ধা থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় তাকে বলে মূর্ধা বর্ণ। দুই ঠোঁটের সংস্পর্শে উচ্চারিত হলে তাকে বলে উষ্ঠ বর্ণ। মনে রাখবেন, যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন, মানসিক দক্ষতায় এই জায়গা থেকে একটা দুইটা প্রশ্ন আসে। বর্ণবিন্যাস একটা অংশ আছে। বিসিএস রিটেন মানসিক দক্ষতায় 50 নম্বরের প্রশ্ন, এখান থেকে 3-4টা প্রশ্ন আসে। একটা বিসিএস এর প্রশ্ন হলো, শিশুরা কোন বর্গের বর্ণের উচ্চারণ আগে শিখে? উষ্ঠ। মা মা মা, পা পা পা, বা বা বা। যখন বাচ্চারা কথা বলা শিখে দুই ঠোঁট মিক্স করে ছেড়ে দেয়, মিক্স করে ছেড়ে দেয়, তাহলে উষ্ঠ বর্ণ শিখে। আরেকটা প্রশ্ন আসছিল, ঠোঁট কাটা মানুষ যাদের এখানে ঠোঁট নাই তারা কোন বর্গের বর্ণের উচ্চারণ করতে পারে না? এই নাসিক্য বর্ণ, সরি উষ্ঠ বর্ণ। কেন? তাদের ঠোঁট নাই, দুই ঠোঁট মিশাইতে পারেন না। দুই ঠোঁট না মিশিয়ে একটু উচ্চারণের চেষ্টা করেন তো দেখি, আপনারা কে পারেন? দুই ঠোঁট মিশানো যাবে না। পাঠানা, মাহি, হাদি, কারা কাটা আছেন? স্যার প পারা যায় প না স্যার।
হুম, ও তো দুই খেয়াল করুন। স্যার হয় না। কখনই হবে না। আচ্ছা, আমার না হয় ঠোঁটে নাকে যায় নাই, কিন্তু যারা ঠোঁট কাটা মানুষ এদেরকে তো নাকে চলে যাবে। কখনো আপনি ঠোঁট কাটা কোনো মানুষের সাউন্ড শুনেছেন কিনা? শুনে থাকলে দেখবেন সব চলে যায় নাকে। এই তুমি রেস্ট নাও, যাও। আমি ডাকবো না তোমাকে যাওয়ার আগে, যাও, তুমি রেস্ট নাও। এরপরে আসুন, তাহলে তাকে বলে কি? উষ্ঠবর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এদিক থেকে বলবে ক, খ, ক এর পরে গ, গ এর পরে অ। এদিক দিয়ে বলবে ট এর পরে ড, ড এর পরে কি আছে ন হলে। তারপরের প্রশ্ন কি? এখানে এক সারি বাদ, এখানে এক সারি বাদ। তাহলে এখানে প্রশ্ন হবে কি? প দিয়ে ডট। ওই যে শান্ত ধারা, সমান্ত ধারা মনে আছে? দুই, চার, দুই দুগুণে চার, চার চারা 16। এরপরে কি আছে? ডট ডট ডট। এখানে কত হবে? মনে আছে কিনা? মানসিক দক্ষতা। এখান থেকে প্রশ্ন আসবে বিসিএস প্রিলি এবং রিটেন দুইটাতেই। তখন উত্তর হবে কি? প এর পরে দুম করে শূন্য। তাহলে এখানে যদি গ হয়, এখানে ড হলে এখানে দ, ব উত্তর। অথবা প এর পরে ব দিয়া যদি এখানে কোয়েশ্চেন মার্ক থাকে, তাহলে এখানে ম উত্তর হবে। এরকম অনেক প্রশ্ন আসছে রিটেনে, একটু খেয়াল করবেন। রিটেনে যখন যাবেন তখন এমনি পারবেন। এই হচ্ছে আমাদের বর্গীয় বর্ণ। এই হচ্ছে আমাদের বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণের পরে আমরা আরো কিছু বর্ণ পড়বো। পরাশ্রয়ী বর্ণ তিনটা বর্ণ আছে: অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরা নিজেরা নিজেরা স্বতন্ত্রভাবে বর্ণ অনুস্বর, হিসেবে ভাষায় বিসর্গ, ব্যবহৃত হয় না, তাই চন্দ্রবিন্দু। এদেরকে বলা হয় পরের আশ্রয় বা পরাশ্রয়ী বর্ণ। পরের আশ্রয় বা পরাশ্রয়ী বর্ণ। আনুনাসিক বর্ণ। নাসিক্য বর্ণ পাঁচটা, কিন্তু আনুনাসিক যদি আমরা শুধু বলি, আনুনাসিক হচ্ছে চন্দ্রবিন্দু। সে নাসিক্য ধ্বনি সৃষ্টিতে সহযোগিতা করে। শীর্ষ ধ্বনি। শীর্ষ ধ্বনি হচ্ছে তালব্য শ, দন্তাস্ব, মূর্ধন্য ষ। আর উষ্ম ধ্বনি হচ্ছে চারটি: তালব্য শ, দন্তাস্ব, মূর্ধন্য ষ, হ। উষ্ম ধ্বনি পূর্বে ছিল চারটি, বর্তমানে তিনটি। এটা ওই যে নতুন বোর্ড বই অনুযায়ী দিয়েছে, এটা দিলে মোটামুটি চলবে। উষ্ম বর্ণ। এরপরে যাবেন হচ্ছে তাড়নজাত বর্ণ। তাড়নজাত বর্ণের সংখ্যা কি? খণ্ডত আছে, বিসর্গ আছে, কখন কি? অন্তস্থ বর্ণ আছে চারটা: জ, ব, অন্তস্থ জ, অন্তস্থ র, অন্তস্থ ল, অন্তস্থ ব। চারটা। আর দুটা কই? আমি এই শীটটা দেখি নাই আগে কখনো, নতুন তৈরি করেছে। এখানে আরো দুইটা যুক্ত করতে হবে: অন্তস্থ জ, অন্তস্থ ব, অন্তস্থ র, অন্তস্থ ল। এই চারটাকে বলে অন্তস্থ বর্ণ। দুটি বললে হবে না। আমি এটা দেখি না, একটু কারেকশন করে নেবো, হয়তো পরবর্তীতে আপনারা একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, এখন আসুন বাংলা বর্ণমালায় তাড়নজাত বর্ণের সংখ্যা। তাড়নজাত বর্ণের সংখ্যা দুইটি: যে ধ্বনি উচ্চারণে মুখের মধ্যে তাড়না সৃষ্টি করে তাকে বলে তাড়নজাত, আর যদি কম্পন সৃষ্টি করে তাকে বলে কম্পনজাত বর্ণ। যদি তাড়না সৃষ্টি করে তাকে বলে তাড়নজাত, কম্পন সৃষ্টি করলে তাকে বলে কম্পনজাত। এই হাদি কোথায়? জি স্যার। আপনি হাত হাত সরাইছেন কেন? আপনার তো হ্যান্ড রেজ অপশনে থাকবেন। এই এই হাত তুললে তো আপনার ইয়া লাগে না, হাতে ব্যথা লাগে না। আবার কি একটা বিপদ! আপনাকে আমি রাখছি আপনাকে কথা বলার জন্য, আপনি একটু পরে পরে হাত নামান কেন? স্যার হাত হ্যাঁ, হাত এই যে তুলে হ্যান্ড রেজ রাখছিলাম, অপশনে চাপ অটোমেটিক দিচ্ছেন চলে না? যেতেছে। হ্যান্ড রেজ অপশনে একটা চাপ জি দিয়ে স্যার। রাখবেন। এটা তো এরকম না যে আমি হাত তুলে বসে রয়েছি। এই হাত তোলা তো না। আপনি এখান থেকে একটু পরে হারিয়ে যান, একটু পরে পরে। ঘটনা কি আপনার? আগামী ক্লাস থেকে এই কাজ করবো না, র্যান্ডমলি দেব। এখন আসুন, বাংলায় তারণজাত বর্ণের সংখ্যা হচ্ছে দুইটি: যে ধ্বনি উচ্চারণে মুখের মধ্যে কি করে? তাড়না সৃষ্টি করে তাকে বলে কি করে? তারণজাত, আর কম্পন সৃষ্টি করলে তাকে বলে কম্পনজাত। তারণজাত বর্ণের সংখ্যা দুইটি। আব্দুল হাদি, আব্দুল্লাহ হাদি নাকি যে আব্দুল হাদি, আপনি একটু বলুন এই বর্ণ দুটো উচ্চারণ করুন, জি স্যার। তারণজাত বর্ণ। স্যার দোসিন্না র। হ্যাঁ, দুইটা তো, একটা বলছেন, আরেকটার নাম কি? এটার স্যার নাম কি? ড স্যার রয় ব। রইব। আরেকটার নাম কি? মাহি, স্যার র। আপনি বলুন, আর আমি বলি, বলুন। ডয় বিন্দু র, ছয় বিন্দু র। হ্যাঁ মাহি ব বলুন। বিন্দু র। এই কি আটকে গেল কেন? ছয় মিজান বিন্দু র, একটা গান ছয় লিখছে। বিন্দু র, আর ভয় শূন্য র। বয় শূন্য র, ডয় শূন্য র। মিজানুর রহমান একটা গান লিখছে, আমার হাতে লাগে ব্যথা রে। হ্যাঁ, কার ব্যথা লাগে মিজান? আপনারে ধরতেছি, দাঁড়ান। এই হাত কি ওই হাত? হ্যাঁ, এই হাত তো ওই হাত না। এখন আসুন, এই ডয় শূন্য র, ডাই শূন্য র, দুই শূন্য র বলা যাবে না। ডয় শূন্য র, ডয় শূন্য র। এই যে নেন আপনার শূন্য, এই যে নেন, আপনার পছন্দ না হলে পরে করে দিলাম। শূন্য, 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 ভিতরে ফাঁকা। বিন্দুর ভিতরে কোনো ফাঁকা থাকে না। এই দেখুন, ট, ঠ, ড, ঢ, ড, ঢ, ড, ঢ, ড, ঢ, প, ফ, ব।
চন্দ্র। ড বিন্দু ড ড বিন্দু বিন্দু বিন্দু, ড বিন্দু র, ধ বিন্দু র, ব বিন্দু র। বিন্দু বলতে হবে, এখানে শূন্য বলা যাবে না, শূন্য বললে ও ভুল। আচ্ছা শূন্যর ভিতরে গুল থাকবে, ভিতরে গুল্লা থাকবে, ভরাট থাকবে না। স্যার, ব- তাহলে কি এটার উচ্চারণ ঢ বিন্দু র, ঢ বিন্দু র, একটা আর অল্প হচ্ছে ব প্রাণ একটা বিন্দু র? মহাপ্রাণ, জি, একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ, এস টি ইউসুফ। একটা হচ্ছে অল্প প্রাণ একটা মহাপ্রাণ, আস্তে একটা জোরে বের হবে। ড বিন্দু র, ঢ বিন্দু র, ব বিন্দু র। ব বিন্দু র। ইউসুফ বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ইউসুফ, কথা বলেন মেয়ে, ঘটনা কি আপনার? স্যার ওটা আমার ছেলের নাম। ভালোই করছেন, হ্যাঁ বলুন। ওটা হবে ড বিন্দু র, আর ঢ বিন্দু র, হ্যাঁ, বিন্দু র হবে। গুড। ড বিন্দু র, ঢ আর বিন্দু হচ্ছে র। আর এটা হচ্ছে ব বিন্দু র, ব বিন্দু র। র, সাদিয়া তাসমিন, ব। জি স্যার। ড আপনি কি অন্য বিন্দু কোনো র। কোর্সে ক্লাস করেন নাকি শুধু একটাতেই? জি স্যার। আপনি কি অন্য কোনো কোর্সে ক্লাস করেন? জি স্যার, আমি নিবন্ধনের ক্লাস করছিলাম, আবার রিটেনেরও ক্লাস করছি, এখন আবার। কোথায় ক্লাস করছেন? জি স্যার। বাংলা? বিদ্যাবাড়ি। জি স্যার, আপনারই ক্লাস করছি। আচ্ছা, এই জন্যই মনে হচ্ছে যে আপনার নাম পরিচিত, বেশ কয়েকবার দেখেছি। হ্যাঁ বলুন। বিন্দর, ঢয় বিন্দর, বয় বিন্ধর, ড বয় বিন্দু বিন্ধর। র, ঢ বিন্দু র, ব বিন্দু র। ড বিন্দু র, ঢ বিন্দু র, ব বিন্দু র। শেষ। ড বিন্দু র, ঢ বিন্দু র, ব বিন্দু র। বিন্দু বলতে হবে, এখানে শূন্য বলা যাবে না, শূন্য বলেই ভুল। শূন্য বলাটা একবারে ভুল, শূন্য বলা যাবে না। তাহলে দেখুন, তাড়না সৃষ্টি করবে যে ধ্বনি উচ্চারণের মধ্যে তাড়না সৃষ্টি করে তাকে বলে তাড়নজাত। বড়, বড়, বড়। মুখের মধ্যে একটা ঘোরানো দেবে, এটার নাম তাড়না। ভাইব্রেট মানে কম্পন। হ্যাঁ এই বলুন, আব্দুল হাদি। আব্দুল্লাহ হাদি চানাচুর বিক্রি করে যিনি, উনি জি কেমন স্যার। উচ্চারণ করে? আর চানাচুর। এত কম্পন দেওয়া দরকার নেই, ওই বেটা দেয় তিন চার আলিফ লম্বা কম্পন, আপনি একটা কম্পন দিবেন চুর। যদি কম্পন সৃষ্টি হয় তাকে বলে কম্পন জাত। চুর। একজন কমেন্টে লিখছেন, স্যার লিটারেচার ক্লাস কি আর হবে না? মাত্র তিনটা ক্লাস হয়েছে। তিনটার পরে ব্যাকরণ হবে তিনটা, আবার লিটারেচার, আবার ব্যাকরণ, আবার লিটারেচার। এটা একটু খেয়াল করবেন। যদি কম্পন সৃষ্টি হয় তাকে বলে কম্পনজাত, আর তাড়না দিলে তাকে বলে হচ্ছে তাড়নজাত বর্ণ। যদি মুখের মধ্যে তাড়না সৃষ্টি করে তার নাম তাড়নজাত, আর যদি কম্পন দেয় তবে তাকে বলে হচ্ছে কম্পনজাত বর্ণ। এরপরে হচ্ছে কোথা থেকে উচ্চারিত হয়, এটা নিজেদের কাজ, নিজেরা পড়বেন। ঘুষ ধ্বনি অঘোষ ধ্বনি কোনটা, এটা আপনারা পড়বেন। এখন আমরা যাব কিছু যুক্ত বর্ণ, কিছু যুক্ত বর্ণ যাব। এই যুক্ত বর্ণগুলো খেয়াল করুন। এটা হচ্ছে কি, স্ন, স্ম, মূর্ধন্য স প্লাস ম, মূর্ধন্য স প্লাস ন, মূর্ধন্য স প্লাস ম। কতক্ষণ আছে? 11টা। আহ, আচ্ছা, ঠিক আছে। এখন দেখুন, আরো কিছু যুক্ত বর্ণ আছে, যে যুক্ত বর্ণ খেয়াল করবেন। কয়ে র ফলা। এইখান এইটার মধ্যে যদি নিচের দিকে টান দেন তাহলে কয়ে র ফলা, আর যদি উপরে, এখানে যদি উপরের দিকে টান দেন তাহলে হবে তয়ে র ফলা। তয়ে র ফলা, তয়ে র ফলা রস্যকার। এটা একটু খেয়াল করবেন, কয়ে র ফলা রস্যকার। এখানে সব নিজে নিজে ভেঙে ভেঙে দেয়া আছে, এই শব্দগুলো একটু খেয়াল করবেন, এই উচ্চারণগুলো একটু খেয়াল করবেন। এখন আসুন, এটা হচ্ছে কি হয়ে ম, হ প্লাস ম, দুইটা বর্ণযুক্ত আছে এটার মধ্যে। আর এটার মধ্যে যদি এরকম ডানাটা বাঁকানো থাকে তাহলে ক প্লাস মূর্ধন্য ষ। আর হয়ের মধ্যে যদি পায়ে ধরে তাহলে হচ্ছে হয়ে মূর্ধন্য। হয়ের মধ্যে যদি কানে ধরে তাহলে তার নাম হচ্ছে হয়ে দন্তন্য। যদি পায়ে ধরে তাহলে মূর্ধন্য, আর যদি কানে ধরে তাহলে দন্তন্য। যদি কানে ধরে তাহলে দন্তন্য, আর পায়ে ধরলে হচ্ছে মূর্ধন্য। পায়ে ধরলে মূর্ধন্য, কানে ধরলে দন্তন্য। পায়ে ধরলে মূর্ধন্য, কানে ধরলে দন্তন্য। এই শব্দগুলো একটু খেয়াল করবেন। আমরা কয়েকটা বানানে যাব, কয়েকটা বানান উচ্চারণ করব, এটা একটু খেয়াল করুন। বিজ্ঞান, মিউট কে কে আছেন, একজন একজন বলুন, উচ্চারণ করুন বিজ্ঞান। ব্রাহ্মণ বিজ্ঞান। কে, মিউট কে হাদি, ও, মাহি, জি স্যার। বানান করুন। বহিষ্কার বি,
অময় ঘ আকার দন্ত ন বিজ্ঞান। দ্রুত শেষ করুন। বড় ফলা আকার ক্ষিয় ম মূর্ধন্য ব্রাহ্মণ। ক্ষিয় হুম। ময়াকার মা ক্ষমা। অ প রয়কার রা হয় ন অপরাহ্ন। প দয়ময় আকার পদ্মা। দন্তাশয়ে ন আকার ন স্নান। শয়ে ব লয়ে প স্বল্প। আদি দ্রুত শেষ করুন, উচ্চারণ করুন, বানান করুন। পরিকার ওম গ আকার মধ্যাহ্ন বিজ্ঞান। হুম বড় ফলা আকার হ ম মধ্যাহ্ন ব্রাহ্মণ। হুম ক হসন্ত কিয় ময়কার মা ক্ষমা। হুম অপ ব বিন্দু র আকার অ অসন্ত মধ্যাহ্ন অপরাহ্ন। হুম প দ ম আকার হুম পদ্মা। তারপর দন্তাস্য দন্তাস্য হসন্ত আর হ্যাঁ, হইতাছে না। মনে হচ্ছে আপনি বাংলা ভাষা আজকে শিখতেছেন, ক্লাস 1-এ পড়েন এখনো। ম লয়ে ম ল আকার দন্ত ন ম্লান। এই মাতৃভাষা বাংলারে 12টা বাজাইছেন, হ্যাঁ? এক একজনে মিললে মাতৃভাষা বাংলাকে রেপ করে ফেলেছেন, রেপ। একটা উচ্চারণ হয় নাই, একটা উচ্চারণ হয় নাই। কয়টা শব্দ লিখছি? চারটা, চারটা, আটটা, একটা উচ্চারণ হয় নাই। ঘটনা কি? হ্যাঁ, এখন তো একটু বকাবকি করা লাগে, বকলেই তো আপনি মন খারাপ হয়ে যাবে। এই বর্ণের নাম হচ্ছে জ্ঞেয়। বই রসিকার বি, জ্ঞেয় আকার দন্তান্ন বিজ্ঞান। কসময়কার মা কসমা। এটার নাম ক্ষীয় ময়াকার মা ক্ষমা। বই রফলা আকার হয়ে ম ফলা মূর্ধন্য ব্রাহ্মণ। স্বর অ প ব বিন্দু রয় আকার হয়ে ন ফলা অপরাহ্ন। পয়ে প দয়ে ম ফলা আকার পদ্মা। দন্তাশয়ে ন ফলা আকার দন্তান্ন স্নান। ময়ে ল ফলা আকার দন্তান্ন ম্লান। দন্তাশয়ে ব ফলা লয় পয় সংযুক্ত স্বল্প। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। ফলা। কয়টা বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে? আমি এর বাইরে দুজনকে বলবো, এখন উচ্চারণ করে শোনাবেন। চৈতি দাস, বলুন, জি স্যার। বলুন, উচ্চারণ বড় করুন। শিকারে বি গিয় আকার ন হ্যাঁ বিজ্ঞান। হ্যাঁ বড় ফলা আকার হয় ম ফলা ন ব্রাহ্মণ। ক্ষীয় আহ, না 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 ক্ষীয় ময়াকারে মা ক্ষমা। এরপর স্যার স্বরে প রয় আকার কোন র? হয় ন ফলা কোন র? অপরাহ্ন। কোন র? প দয় ম ফলা আকার পদ্মা। দন্তাস শয় ন ফলা আকার ন স্নান। ম ফুয়াদ, হ্যাঁ বলুন বলুন। ম ল ফলা আকার ন ম্লান। আচ্ছা শয় ব ফলা আচ্ছা, ফুয়াদ বলুন, লয় ফুয়াদ লাস্টের ফলা। চারটা। মিউট করছি সজীব রে, সজীব ক্যামেরা অফ করে চলে গেছে। কি একটা ঘটনা ঘটাইলো! সজীব, আপনাকে আমি মিউট করলাম, আপনি ক্যামেরা অফ করে দিয়ে চলে গেলেন কেন? উচ্চারণ করা কঠিন এরকম। ফুয়াদ, আনমিউটে চাপ দেন। কি একটা বিপদ এই ছেলে খুঁজে পায় না। আপনাদেরকে নিয়ে আসি বিপদে। একজন রে মিউট করেছি, উনি ক্যামেরা বন্ধ করে দিছে। ফোয়াদ রে মিউট করেছি, ফোয়াদের খবর নাই। এখন তো আপনাদেরকে নিয়ে বিপদ। আপনার নাম বললে তো আপনার কর্ণ করে এমনি ঢোকার কথা। সাদিয়া, ও সাদিয়া তাসমিন মাত্র বলছেন একবার, অন্য কাউকে দিতে যাচ্ছে। হাদি, কি করছিলেন আপনি? জি স্যার। তা বানানের এই অবস্থা কেন আপনার? মাহি, স্যার জি স্যার। হ্যাঁ, এই অবস্থা কেন? বদর, স্যার বাংলা বানান গুলো একটু কঠিন লাগে স্যার। হ্যাঁ স্যার বলবো কঠিন কি? লাগে। কঠিন লাগলে বাংলা ভাষায় কেমনে কথা বলেন? কেমনে কান্নাকাটি করেন? কেমনে আনন্দ স্যার আবেগ? ওইটা তো শিখে কথা বলতে বলতে স্যার শিখে গেছি। হ্যাঁ বদর বলুন, বদর বলুন। হ্যাঁ বদর, স্যার বলতেছি। এত সময় নিলে বি তো আমি পারবো না, বলুন। গিয় আকার ন বিজ্ঞান। হ্যাঁ ব্রা হয় ম ফলা ন ব্রাহ্মণ। ক্ষীয় ময়াকার মা ক্ষমা। অপ
রয় বিন্দু আকার হয় ন ফলা অপরাহ্ন প দয় ম ফলা আকার পদ্মা ছয় ন ফলা আকার ন স্নান ময় ল ফলা আকার দন্ত ন ম্লান। আরেকজনকে মিউট করেছে কারে দেখেন তো, ইউসুফ, স্যার, দ্রুত বলবেন। বিজ্ঞান, হ্যাঁ, বি যোগ গীয় যোগ দন্ত ন, বয় র ফলা আকার ব্রা, হয়ে ম ফলা মূর্ধন্য ব্রাহ্মণ। এবার অপরাহ্ন, অপ রয়কে রা, হয়ে ন ফলা, কোন র? ক্ষীয় মূর্ধন্য ফলা, এই, হয়ে ও মূর্ধন্য বিন্দু র। ফলা, আচ্ছা এরপর বলুন। ক্ষমা ক্ষীয় যোগ মা, পদ্মা প যোগ দয়ে ম ফলা আকার, স্নান যোগ নাই, যোগ দন্তু নাই, প শয়ে দয়ে ম ন ফলা আকার ফলা পদ্মা। আকার, পদ্মা হ্যাঁ বলুন। দন্তু শয়ে ন ফলা আকার দন্ত ন, হুম। স্নান ম্লান হ্যাঁ, ময়ে ল ফলা আকার দন্ত ন, ম্লান স্বল্প শয়ে ব ফলা আকার লয়ে প সংযুক্ত, ছয়ে বফলা আকার কই সংযুক্ত পেলেন? স্বল্প, দন্তের ছয়ে বফলার সাথে আকার আছে? ছয়ে ব ফলা ওই যে লয়ে আগের প গুলো, সংযুক্ত, আগের গুলো আকার বলতে বলতে এবার স্লিপ অফ টাং নাকি স্লিপ অফ মাউথ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, উচ্চারণ মোটামুটি শিখেছেন। এখন আসুন, ষড় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ষড় বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার আছে 10টি বর্ণের, একটা বর্ণের কার নাই। এই দেখুন কি কি কার আছে, আকার, একার, রসইকার, রস্যকার, দীর্ঘকার। একটা বর্ণের কান নাই। বাংলা কার 10টি। বাংলা কার কয়টি? 10টি। অধ্বনির কোনো কান নাই। এই জন্য অকে বলা হয় লীন বর্ণ। অকে বলা হয় লীন কারণ এই বর্ণটা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। প, অ, চ, অ, ল, অ, সবগুলোর সাথে অ আছে। এই জন্য এটাকে বলা হয় লীন বর্ণ, লীন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলার সংখ্যা হচ্ছে 6টি। ফলা, ফলার সংখ্যা হচ্ছে কয়টি? 6টি। ফলার সংখ্যা 6টি। বফলা, বাল, বিম্ব, রফলা, জফলা, নফলা। ন কিন্তু দুইটাই, দন্তান্ন মূর্ধন্য দুইটাই ফলা হবে। মফলা, লফলা। শেষ। এখন আসুন, এরপরে আসুন, পৃথিবীতে কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের পরে আমরা এখানে যাব। আপনাদের কিছু কাজ আছে, দেখুন কেমন লাগে। আমি উত্তর সহ দিচ্ছি, আপনারা দ্রুত কমেন্টে দেখে দেখে উত্তর দিবেন এতক্ষণ যা পড়ছেন। নিম্ন বিবৃত স্বরধ্বনির সংখ্যা কোনটি? আ উত্তর দেন। 43তম বিসিএস। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? 41তম বিসিএস। দ্রুত উত্তর দিবেন। এখানে কি আছে? ফলা ন প্লাস ম। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 38তম 30, বিসিএস। 35তম বিসিএস। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? ক, ক বর্গ, প বর্গ, চ বর্গ, ট বর্গ, 5 5 25। বর্গের 25টি কোন বর্ণগুলো 25টি মহাপ্রাণ, স্যার। দ্বিতীয় আর চতুর্থ? ধ্বনি দ্বিতীয় চতুর্থ প্রতীককে কি বলে? বর্ণ ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদানকে কি বলে? ধ্বনি বাংলা ভাষায় কতটি বর্ণের সংখ্যা আছে? 50, 50টি। অনেক কঠিন। 39,000। পারছিলেন কি? এখন এইগুলো আপনাদের নিজের কাজ, এখানে আপনাদের নিজের কাজ। এতক্ষণ যা যা পড়ছেন এগুলো শীট সবাই আশা করি হাতে, সবার হাতেই আছে। এই বছরের শীটটা আমার খুব ভালো লেগেছে, খুবই মারাত্মক ভালো লেগেছে, খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে। যদি কোনো একটা শিক্ষার্থী এটা পড়েন, আপনার অনেক বেশি উপকৃত হবেন। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব 46। বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দের সংখ্যা কি? দেশি। বেশি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? একটু আগে পড়াইছিলাম, মনে আছে? ওখানে শীটে 2টি। লেখা স্বর মানে 25টি, এখানে 25টা কই দেখেন তো পরীক্ষা হলে বসে। আর ওই যে যৌগিক কবরের, স্বর। কবরের মুনকার নাকিরের উত্তর দেওয়া একই কথা। মুনকার নাকিরের উত্তরের সময় যখন দুনিয়ার কেউ থাকবে না, পরীক্ষার হলে আপনার মাথার মধ্যে কিচ্ছু কাজ করবে না, যা পারেন তাই উত্তর দেন। কে কেমন পড়েছিলেন, একমাত্র সহযোগী দুনিয়াতে যেমন আমল কেমন করছে তার উপর ভিত্তি করে কবরের প্রশ্নের উত্তর দিবেন। এইটা এরকমই। দুইটি। ওই কেন ও দুটি? ওই না এবং স্যার। ও বলে নাই, যৌগিক স্বর, ধ্বনি বা বর্ণ কিচ্ছু বলে নাই। এটা হচ্ছে যৌগিক স্বর পঞ্চ ইন্দ্রিয় থেকে উত্তর দিতে হবে। পঞ্চ ইন্দ্রিয়। উচ্চারণ রীতি অনুযায়ী কোনটি উচ্চ মধ্যবিত্ত? কে জানে বলছিলেন স্যার হাসি পাই? হ্যাঁ,
বলছিলেন এই যে দেখুন, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান, ধ্বনিকে দেখা যায়? অ না। না দেখছেন কোন দিকে আছে? দেখা যায় না, ধ্বনি দেখা যায় না। সাধু চলিত ভাষা, এগুলো আমরা পরবর্তী অংশে যাব। এখন আসুন, এটা হচ্ছে আমাদের রিসেন্ট বিসিএস এর কিছু প্রশ্ন। এর আগে আমি তিনজনকে প্রশ্ন করব নতুন করে, এই কয়জন বাদ, এই কয়জন অনেক প্রশ্ন করেছি আর আমরা ওটাই মোটামুটি বিরক্ত হয়ে গেছেন। সায়ান শামীম, উনি হচ্ছে না। টি আই সাকিব, টি আই সাকিব, যার নাম বলি সাথে সাথে আনমিউট অপশনে চাপ দিয়ে রেসপন্স করবেন প্লিজ। যার নাম বলি আপনার নামে মনে রাখতে হবে, আমার নাম যদি দুনিয়ার কোনো এক প্রান্তে ডাকে আমার কান খাড়া হয়ে যায়। সোনিয়া রুমা, সাউন্ড করে না, কেমন বিপদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নামে কয়টা অক্ষর আছে? মুনিয়া রশিদ চৌধুরী, 9টা। কে বলছেন 9টা? রুমা, সোনিয়া রুমা, জি স্যার। কয়টা বলছেন? স্যার বলিনি এখনো। কেন বলেন নাই? হ্যাঁ, কি একটা বিপদ, চোখ নাক মুখের আপনার অবস্থা দেখলে তো আমি নিজেই বই পাচ্ছি। আপনি কি খুঁজতেছেন? মুনিয়া রশিদ চৌধুরী নামে একজনই আছেন, আনমিউট অপশনে চাপ দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নামে কয়টা অক্ষর আছে দ্রুত বলবেন, 5 সেকেন্ডের মধ্যে। স্যার তিনটা অংশটি বলবো নাকি আমি জাস্ট টোটাল প্রথম বলছি। অংশ? কি একটা বিপদ, মনে হচ্ছে স্যার তাদেরকে পারবো না। কিয়ামতের ময়দানের প্রশ্ন। হ্যাঁ সোনিয়া, পান্নাই খুঁজে, ছেলেরা কই? ছেলেদেরকে তো একটাও পাই না আমি। হ্যাঁ মুনিয়া, ওয়ালাইকুম স্যার। না যারা একবার বলছেন এদেরকে না, আমি নতুন করে খুঁজতেছি কাউরে। ফুয়াদ দিয়ে তো ডাকলে ফুয়াদ কথা বলে না। বদর কথা বলেছে। আশিক হোসেন, আনমিউটে চাপ দেন। আশিক হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নামে কয়টা অক্ষর আছে? যারে অক্ষর জিজ্ঞাসা করি সেই জি হারাই। স্যার, বুঝতে আমি পারিনি। আপনাদেরকে আর হারাতে চাই না, হ্যাঁ, আর কাউরে জিজ্ঞাসাই করবো না, যান। আশিক, স্যার আমাকে করেন স্যার স্যার। এখানে নেটওয়ার্কের প্রবলেম, যার জন্য শুনতে অসুবিধা আশিক হচ্ছে কয়টা স্যার। অক্ষর আছে আপনার নামে? স্যার 2টা। 2টা, তাও তো বলছেন। সোনিয়া, স্যার 3টা। হ্যাঁ 3টা। 3টা। মুনিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম কি আপনার? স্যার সাকিব। ও, টি আই সাকিব। আপনার নামে কয়টা অক্ষর আছে? পুরো নাম বলুন আপনার। তারিকুল ইসলাম সাকিব। কয়টা অক্ষর আছে? আহ, মিজানুর রহমান, আপনি পর্দার অন্তরালে কি করেন? পর্দার আড়াল থেকে একটু বের হন। স্যার অন্ধকার তো বাসা তো স্যার খালি গায়ে 7টি তো স্যার। হ্যাঁ, অক্ষর পর্যন্ত পারেন। আমার পাশে একটা আসসালামু মানুষে যদি আলাইকুম ঠিকঠাক মতো উত্তর দিতেন, একটা মানুষে। এই ঘটনা কি, স্যার ধ্বনি জিজ্ঞাসা করলে হারিনো, বর্ণ জিজ্ঞাসা করলে হারিনো, অক্ষর জিজ্ঞাসা করলে হারিনো। সাকিব সোনিয়া বলছেন আছে স্যার। কয়টা? 3টা। নি ইয়া রু মা, 5টা। আশিক কি লিখছে? 2টা। আশিক হুসেন, এই হুসেন কে? আপনার নামের সাথে আছে হুসেন, আপনি এটা বাদ দিলেন কেন? 12টা বাজাইছেন। ইন্ট্রোডিউস ইউরসেলফ, ভাইবা বোর্ডের প্রথম প্রশ্ন। ইন্ট্রোডিউস ইউরসেলফ। দিস ইজ মিস্টার রশিক হোসেন, সন অফ মিস্টার আকবর হোসেন এন্ড আমিনা খাতুন। মা বাবার নাম বললেন। আই এম ফ্রম ময়মনসিং, অমুক উপজেলা, অমুক থানা। আই কমপ্লিট মাই এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স, এই সেই 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 সেই। নামটা জিজ্ঞাসা করার পরেই বাবা বলো কয়টা অক্ষর আছে। ঘাড়মুড় ভেঙে দিবে পিএসসি। ভাইবা দিয়েছিল 43তম বিসিএস এ 9,000+। নবম গ্রেড, 10ম স্যার গ্রেড, 11 গ্রেড, 12 গ্রেড সহ 2018 সালে চাকরি স্যার পেয়েছি। আমার 16টা। কয়টা? বুঝি নাই, কয়টা বলছেন? 16টা বলছে। 16টা?
আপনার নাম কে? কি একটা বিপদ আপনাদের এখানে, এমন বিপদে কেউ পড়ে মানে কে? তারিখ বাকি স্যার 60টি। কে বলছেন 16টি? আরে, এই আপনাদের কাজকে আর একটা প্রশ্ন করবেন, আর কোনো স্যার আমার প্রশ্ন নামে করবেন? 6টি অক্ষর আছে স্যার। নাম কি আপনার? মিজানুর রহমান। মিজানুর রহমান। 5টা 6টা বানাইছেন কেমনে? হ্যাঁ, ও- ওইখানে কি স্যার রহ রহ একবার উচ্চারণ হয় রহমান 2টা। এই আপনাদেরকে আর একটা 5। প্রশ্ন করবো না, এখন খালি ধুমাইয়া আমি এই যে কবর কবিতার মতো স্বগতিতে পড়ায় যাবো। এখন দেখেন আপনারা আমার অবস্থা, 16টা অক্ষর। এত বড় নাম তো আমি দেখি না আপনার, কার নামের মধ্যে 16টা অক্ষর আছে? এ নাম, নিজের নাম, বাবার নাম, দাদার নাম, 3 নাম এক করতে হবে। না পারলে বলেন পারি না, তাহলে তো একটা কথা আছে। এই কমেন্টে সবাই নিজের নাম লিখুন। তরিকুল ইসলাম সাকিব, আপনার নাম ঠিক আছে? 7টা। এই সবাই কমেন্টে নিজের নাম লিখুন। একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারিত হয় তাকে কি বলে? অক্ষর। অক্ষর 2 প্রকার, একটার নাম স্বরান্ত অক্ষর, একটার নাম ব্যঞ্জনান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর মানে কি? যে শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলে হচ্ছে স্বরান্ত অক্ষর। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তাকে বলে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্যাক্ষর। অক্ষর থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, এটা মনে রাখতে হবে। অক্ষর থেকে বেশ কয়েকবার বিসিএস এর প্রশ্ন আসছে অক্ষর থেকে। এখান থেকে স্যার সব জায়গা অক্ষর থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে অক্ষর কাকে বলে, এই জন্য অক্ষরটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। সবাই যার যার নাম লিখুন, আমি একটু দেখবো আপনার নামের অক্ষরগুলো আপনি বের করতে পারছেন কি পারছেন না। পঞ্চগড়। তাহলে স্যার পঞ্চগড়ে 3টা অক্ষর আছে না স্যার? পঞ্চ পঞ্চগড়, জি। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত অক্ষর অংশের নাম হচ্ছে অক্ষর বা সিলেবল। এই অক্ষর 2 প্রকার, একটার নাম হচ্ছে স্বরান্ত বা মুক্তাক্ষর। এটা লাস্ট বিসিএস এর প্রশ্ন 45। স্বরান্ত অথবা মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষরের অপর নাম কি? এটা একবার আসছে। বন্ধন শব্দের অক্ষর বিন্যাস করুন, এটা একবার আসছে। সংজ্ঞা আসছে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত অংশকে কি বলে? অক্ষর বলে। কয়টা প্রশ্ন আসছে? অক্ষর 2 প্রকার, একটার নাম স্বরান্ত, যদি শব্দের অন্তে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলে ব্যঞ্জনান্ত বা বদ্যাক্ষর। শব্দের অন্তে যদি স্বরধ্বনি থাকে তাহলে তাকে বলে স্বরান্ত অক্ষর। আমি লাস্ট অপশন নিচ্ছি, সাবিনা, সরি শাহিদা আক্তার। শাহিদা আক্তার এই নামটা নিচ্ছি আমি। শাহিদা, 3টার শেষে আ, ই, আ, স্বরধ্বনি আছে, মুক্তাক্ষর। আক আমরা বলি না, আ ক, এটা কখনো বলি না। তার, আক, তার, এই দুটোই বদ্যাক্ষর। ধাক্কা দিলে বদ্যাক্ষর, লাস্টে কোনো একটা স্বরধ্বনি উচ্চারিত হলে তার নাম হচ্ছে স্বরান্ত অথবা মুক্তাক্ষর। জি সজীব 2টা অক্ষর, আঞ্জুমান আর আঞ্জুমান। আর 5টা ঠিক আছে। তার শীট অস্পষ্ট, আর স্লাইড করে পড়ালে সেটা ক্লিয়ার হতো। স্লাইডের দিন শেষ, শীটের বাংলাদেশ, এই টাইপের অনেকটাই। স্লাইড বিদ্যাবাড়িতে আর পড়ানো হবে না, এখন থেকে প্রত্যেকদিন শীট পাবেন। আপনারা কষ্ট করে একটা করে শীট কালেক্ট কইরেন। যদি ফিনান্সিয়াল অবস্থা খারাপ থাকে তাহলে তো পিডিএফ পাবেন। সম্ভব হলে এই শীটটা কালেক্ট করেন। এই শীটটা কালেক্ট করলে আর কোনো বই না পড়লেও চলবে। বর্তমানে লেকচার শীটটা অনেক বেশি সমৃদ্ধ আমার চোখে দেখা। বাংলাদেশের কোচিং সেক্টরের এটা কোনো পাম বা অতিরঞ্জন না। আপনি চাইলে 10টা কোচিং এর শীট একসাথে করলেও আপনি মিলাইতে পারেন। আমার চোখে দেখা বেস্ট লেকচার শীট হচ্ছে বর্তমান শীট। যদিও এখানে কিছু অতিরিক্ত তথ্য আছে যেগুলো কমায় পড়বেন। অগ্রদূত, MP3 কিচ্ছু লাগবে না, এই শীটটা ভালো করে পড়েন। জাহিদ হাসান ঠিক আছে, মহবুল ঠিক আছে। মহবুল কি চালাকের চালাক রে বাবা, তার নাম 3 হাত লম্বা, একটা নামের মধ্যে 3টা অক্ষর লিখে বের করে দিয়ে দিছে, আর বাকি 2টার খবর নাই। কি খবর মহবুল? ইসলাম, বদর, এইগুলো কই? সাইমুন, জাহান, ঝিলিক। এই ঝিলিক আপনার নামে আছে 6টা, 7টা বানাইছেন কেন? 7টা বানাইছেন কেমনে? শারমিন আক্তার 4টি, জি। এটা হচ্ছে অক্ষর। এখন আসুন, এই ছিল আমাদের ধ্বনি বর্ণ। ধ্বনি বর্ণের পরে আমরা বাকি অংশ যাব কি? ব্যাকরণ। আমরা এখন প্রথম থেকে শুরু করব। এতক্ষণ আমরা পড়লাম কি? শুধু ধ্বনি ও বর্ণ। ভাষা পড়ব। ভাষা কাকে বলে? ভাষা আমরা যে কথা বলি এটার নামই ভাষা। ভাব প্রকাশের ভাষণকে, সরি, বাহনকে কি বলে? ভাষা। বাংলা ভাষা কি বলে? আমরা যে বাংলায় কথা বলি এটাকে বাংলা ভাষা বলে। ভাষা পণ্ডিতদের মতে বাংলা ভাষার উদ্ভব সেই প্রাচীন ইন্দো ইউরোপ থেকে। 2টা ছিল, কেন্তম শতম।
এটা একটা চার্ট আছে, এটা কি দিয়েছে? ক্যান্তম শতম, ক্যান্তম থেকে আসছে কিছু, শতম থেকে আসছে আলবানীয়, আরবানীয়, বালতুস্লাভীয়, আর্য। আর্য থেকে আসছে দারদীয়, ইরানীয়, ভারতীয়। ভারতীয় থেকে আসছে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় কথ্য আর্য, প্রাচীন প্রাচ্য। প্রাচীন প্রাচ্য থেকে আসছে মহারাষ্ট্রী প্রাকৃত, সিংহলী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধ মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে। উনি বলছেন 650 সাল থেকে, 650 সালে, আর উনি বলছেন 950 সালে বাংলা ভাষার উৎপত্তি। শেষ। এই যে 650 সাল এটা হচ্ছে কি সপ্তম শতক, আর 950 সাল এটা হচ্ছে কি দশম শতক। শেষ। বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ সুনীতি কুমার, সপ্তম থেকে দ্বাদশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে। এখানে চাইলে আপনারা 9-10-এর সরি একাদশ দ্বাদশের হায়াত মোহাম্মদ স্যারের একটা বিখ্যাত বড় বই আছে ভাষা শিক্ষা, এখান থেকে পুরো চারটা পড়তে পারেন। আচ্ছা, অনামিকা, অ না মি কা, চারটা, চৌধুরী, সাতটা। আপনারা তো ভুল করতেছেন। স্টিফেন জয় বাড়ই, স্টিফেন জয় বাড়ই। অনেকেই তো ভুল করতেছেন, ঘটনা কি? এখনো ভুল করলে হবে? তান জিন, তা মান না, পাঁচটা লিখছেন, চারটা কেন? কি দি না খাতুন, ঠিক আছে। তা প সি রা বে ইয়া র ফি কুল, একটা বাড়াবেন। কা জি, দুইটা। শা ইয়ান, শা মিম, ভুল করতেছেন কেন? হ্যাঁ, আপনারা 200 জন, সবার নাম তো আমি উচ্চারণ করতে পারবো না। হাফিজা ঠিক আছে, সজীব ঠিক আছে, সজীব রাই, একটা কমাবেন। সাবিহা সুলতানা, সাবিহা তিনটা, সুলতানা তিনটা, ছয়টা লিখছেন, সাতটা। রানা দুইটা। জয়ন্ত, জয়ন্ত, তঞ্চঙ্গা। আপনি কি উপজাতি, আদিবাসী উপজাতি? নাজনীন ঠিক আছে, সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন ঠিক আছে। ওকে, এখন আসুন সাধু ও চলিত ভাষা। সাধু ভাষাকে প্রাচীনকাল থেকে বাংলা সাহিত্যের ভাষা হিসেবে সাধু ভাষা ব্যবহৃত হয়। সাধু ভাষা ছিল সাহিত্যিক ও কৃত্রিম ভাষা। 19 শতকের দ্বিতীয় অর্ধের শুরুতে বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রচলন শুরু হতে থাকে। চলিত রীতির প্রতিষ্ঠায় যিনি সফল নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন প্রমোদ চৌধুরী। সাহিত্যিক নাম বীরবল। তার সম্পাদিত সবুজপত্র পত্রিকার মাধ্যমে তিনি সাধু ভাষার বিপক্ষে চলিত ভাষার পক্ষে যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাকে চলিত রীতির প্রবর্তনের মর্যাদা দেওয়া হয়। সাধু ভাষা কি, চলিত ভাষা কি? এখন আসুন, চলিত ভাষায় ভাষা মানুষের মুখ থেকে আসে, এগুলো দরকার নেই। চলিত রীতির প্রবর্তন করেছেন সবুজপত্র পত্রিকার মাধ্যমে প্রমোদ চৌধুরী। সবুজপত্র 1914 সালে প্রকাশিত হয়। সাধু ভাষা কি? সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, এটা রিটেনের প্রশ্ন, প্রিলিতে এইভাবে আসে না। শুধু সর্বনাম এবং ক্রিয়াপদে দুইটার মধ্যে পার্থক্য হয়। কিরকম? এই রীতি সর্বনাম ও ক্রিয়াপদে বিশেষ রীতি মেনে চলে। করিল, করলো, বলিল, বলল, হ্যাঁ, ঘুমাইলো, ঘুমালো, এটা হচ্ছে ক্রিয়া। করিল, করলো, বলিল, বলল। তাহারা, তারা, এই যে সর্বনাম কেমনে চেঞ্জ হয়? তাহারা, তারা, যাহারা, যারা, উহারা, ওরা। এটা উপসর্গ না যে দুইটা একই বর্ণ থাকলে একটা কাউন্ট হবে আর একটা কাউন্ট হবে না, এরকম না কিন্তু। সু, এই যে দেখুন ইংরেজিতে লিখলে ভুল, সুরাইয়া খাতুন ভুল করছেন। সু রাই ইয়া, তিনটা। খাতুন ইংরেজিতে লিখছেন কেন, বাংলায় লিখবেন। চলিত রীতি, চলিত রীতিতে কি আছে, কোথায় কোথায় চলিত রীতি চলে? নাটকের সংলাপ, বক্তৃতা, এই সেই সেই, এগুলো পরীক্ষায় প্রিলিতে আসে না। সাধু চলিত রীতির পার্থক্য এটা নিজেরা পড়বেন। সাধু এবং চলিত রীতির পার্থক্য এটা নিজেরা পড়বেন। ওই চারটা একটু পড়ে নেবেন, হচ্ছে কোথা থেকে চারটা পড়ে নেবেন। সাধু চলিতের ভাষা 18তম বিসিএস আসছে। সাধু ভাষা কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। কোনটি গুরু চণ্ডালী দোষমুক্ত? নিচের কোনটি গুরু চণ্ডালী দোষমুক্ত? দেখুন, সবাদাহ, এটা ঠিক, এটা বাক্যের মধ্যে পড়াবো। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক মনোভাব প্রকাশের ধ্বনির সমষ্টিকে কি বলে? ভাষা।
প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহযোগিতা করে তার নাম হচ্ছে কি? বাক প্রত্যঙ্গ। বাক প্রত্যঙ্গ। সজীব, ঠিক আছে আপনার নামের সেটা? জয় একটা, চক, র, বর, তি, চারটার একটা, পাঁচটা, ওয়া, লি, উল, তিনটা। জি ঠিক আছে, পাঁচটা আপনার। ওকে, এখন আসুন, এই প্রশ্নগুলো সহজ। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণ মানে কি? বি যুগ আ যুগ ক্রি যুগ অন, এটাকে বলে ব্যাকরণ, বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণের ইতিহাস যদি পড়ি, বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস 250 বছরেরও বেশি সময়। বাংলাদেশের সর্বপ্রথম যিনি ব্যাকরণ রচনার প্রয়াস হাতে নিয়েছিলেন তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, মিনুয়াল দা আসুস সামসাও। তিনি ছিলেন পর্তুগালের অধিবাসী পর্তুগিজ। বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈরে তিনি বসবাস করতেন, ভাওয়ালগড়ের মধ্যে। তিনি সর্বপ্রথম তার অনুসারীদেরকে বাংলা ভাষা শিক্ষা দেওয়ার জন্য যে ব্যাকরণ লেখার উদ্যোগ নিয়েছিলেন সেটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। এই ব্যাকরণ তিনি লিখছেন 1734 সালে, প্রকাশ করেছেন 1743 সালে, পর্তুগালের রাজধানী লিসবন থেকে, পর্তুগিজ ভাষায়। পর্তুগিজ ভাষার হরফকে বলে রোমান হরফ। পর্তুগিজ ভাষার হরফকে বলা হয় রোমান হরফ। বইয়ের নাম হচ্ছে ভোকাবুলারি এম ইদিউমা বেঙ্গালাই পর্তুগিজ। ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গালাই বেঙ্গালাই পর্তুগিজ। পর্তুগিজ। এখন আসুন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লিখছেন? মিনুয়াল দা আসুসামসাও। এরপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ODBL, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, সুকুমার সেন লিখছেন। সুকুমার সেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছেন ইউরোপীয়দের হাত ধরে। কোন ইউরোপীয়? মিনুয়াল দা আসুসামসাও। বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ, বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ, এটা ছিল দ্বিভাষিক, মানে ডিকশনারি টাইপের। একদিকে বাংলা শব্দ, আরেকদিকে পর্তুগিজ অর্থ, ফুল একটা ডিকশনারি। শব্দকোষ ও খণ্ডিত ব্যাকরণ 18 শতকের 40-এর দশকে রচিত হয়। 1743 সালে তিনি লিখছেন। তিনি গাজীপুরের ভাওয়ালের পর্তুগিজ ভাষায়, তিনি এটা ভাওয়ালের চার্চের প্রধান ছিলেন, তিনি এই বইটাকে রচনা করেছেন। আচ্ছা, এখন আছেন পর্তুগিজ। এরপরে কি আছেন? ডিভিডিডো ইম দুয়াস পার্টস। গ্রন্থটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশ ছিল একটা সংক্ষিপ্ত ব্যাকরণের একটা সংক্ষিপ্ত আলোচনা, দ্বিতীয় অংশ ছিল সরাসরি অভিধান। সরাসরি অভিধান, এই জন্য তিনি এটা বইয়ের নাম দিয়েছিলেন ভোকাবুলারি। ভোকাবুলারি, সরাসরি অভিধান। প্রথমে লিখছেন ভোকাবুলারিও। ভোকাবুলারিও মানে হচ্ছে একটা, ভোকাবুলারিও মানে হচ্ছে একটা অভিধান গ্রন্থ, এখানে ভোকাবুলারি টাইপের ছিল। আচ্ছা, এখন আসুন, এতে কেবল রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব আলোচিত হয়েছে, এগুলো দরকার নেই। দ্বিতীয় ব্যাকরণ রচনার উদ্যোগ নিয়েছিলেন 1778 সাল ম্যানুয়াল দা, কি আছে, ন্যাথানিয়াল বাসি হেলহেড, যাকে আমরা সংক্ষেপে বলি NB হেলহেড। তিনি লিখছিলেন ইংরেজি ভাষায় এই সাহিত্য, আর এটাকে প্রকাশ করা হয় হুগলি থেকে, ইংরেজি ভাষায়। এটি বাংলা ব্যাকরণের দ্বিতীয় গ্রন্থ বা প্রথম আদর্শ বাংলা ব্যাকরণ গ্রন্থ। হেলহেডকে বাংলা ব্যাকরণ রচনার পথিকৃৎ বলা হয়, কিন্তু ম্যানুয়ালকে নয়। গত BCS আমাদের একটা প্রশ্ন ছিল, এই ম্যানুয়ালের বইয়ের নাম, এই ম্যানুয়ালের বইয়ের হরফের নাম কি? কোন হরফে লেখা ছিল? ম্যানুয়ালের যে বইটা ছিল ম্যানুয়াল দা সামসাও, পর্তুগিজ ভাষার রোমান হরফে লেখা ছিল। এইটা প্রশ্ন আসছিল, এইটা প্রশ্ন আসছিল। একজন লিখছেন পুরাতন শিটে লেখা ঢাকার বাওয়াল, এখন লেখা গাজীপুরের বাওয়াল। এই চালাকি করবেন, নাহলে বুঝতে পারবেন না। দুনিয়াটা একটু চালাক না হলে চলা যায় না। তখন এই ভাওয়ালটা ঢাকা জেলার অন্তর্ভুক্ত ছিল, আর এই ভাওয়ালটা এখন বর্তমানে গাজীপুর জেলার অন্তর্ভুক্ত। এই আব্দুল্লাহ আল হাদি, আপনি কি আছেন নাকি ঘুমাই গেছেন? নিজে নিজে মিউট হয়ে বসে আছেন। হ্যাঁ, আপনাকে মিউট করেছিলাম, বলেন তো দেখি। এটাকে তো মিউট করি নাই, জি স্যার। তাহলে আপনি মিউট হলেন কেমনে? এই বাংলা একটা বিখ্যাত ডায়লগ আছে না, যে আপনি জেলে গেলেন কেমনে? হ্যাঁ, আপনার তো, আমি আর আপনি তো একসাথেই ছিলাম। হ্যাঁ, এরকম তো অবস্থা হয়ে গেছে। আব্দুল্লাহ 3টা, আল 4টা, হ্যাঁ ডি 6টা। এতক্ষণ পর্যন্ত আপনি এটা নিয়ে বসে আছেন। আমার তো ব্যাকরণের ইতিহাস সব শেষ, আপনার মাথায় তো ব্যাকরণের ইতিহাস কিচ্ছু ঢুকে নাই। আপনি নিশ্চিত বসে আছেন যে আপনার নামের মধ্যে অক্ষর কয়টা আছে। এটা আগে শেষ হোক, এইটা আগে শেষ হোক, তাই তো? স্যার না স্যার, 6টাই লিখছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আসুন, বাংলা ব্যাকরণের ইতিহাসে সর্বপ্রথম ইংরেজি ভাষায় একটা ব্যাকরণ লিখছিলেন কে? ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড। উনি ইংরেজি ভাষায় লিখছিলেন। এই ইংরেজি বই তেমন কেউ যখন পড়তে না পেরেছিল,
তখন এটা যেহেতু ইংরেজ কর্তৃক লেখা একটা ইংরেজি বই, তখন বাঙালি কর্তৃক লেখা একটা ইংরেজিতে বই। এই বই এখন দেখুন, আমরা হলে যখন থাকতাম, আমাদের হলে পত্রিকার রুমে প্রচুর পত্রিকা থাকতো, 10, 12, 13, 14টা করে। প্রথম আলো 4 জনে পড়ে, এক পৃষ্ঠা মাথা বাঁকা করে পড়ে, আরেক পৃষ্ঠা পড়ে, নিচু গিয়ে পড়ে। ডেইলি স্টার পত্রিকা এতে মিসকিন অসহায়ের মতো। ডেইলি স্টার পত্রিকা পড়ার জন্য আমাদের হলে যেটা ছিল, একটা চেয়ার ছিল, বসে পড়তে পারবেন। আর বাংলা পত্রিকা পড়ার জন্য চেয়ার ছিল না, দাঁড়ায় দাঁড়ায় পড়তে হয়। তাও বাংলা পত্রিকা পড়ার জন্য এক পত্রিকার পেছনে 4 জন লেগে গেছে। মাঝে মাঝে গিয়ে দেখলাম সার্কুলার গুলো নিয়ে গেছে, কেটে নিয়ে গেছে, খেলার খবর কেটে নিয়ে গেছে। ইংরেজি পত্রিকা এতে মিসকিন অসহায়ের মতো। মামারা সকালবেলায় যেমনি বাঁকা করে রাখছে, 2-1 জন পড়লে পড়েছে, নাহলে সন্ধ্যাবেলা এইভাবেই নিয়ে গেছে। বিশেষ করে ডেইলি স্টারটা তাও 2-1 জন পড়ে, বা আর বাকি যে কটা ইংরেজি পত্রিকা ছিল এটাই পড়ে না। এটা আমি বলছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কথা। তাহলে দেখুন, আমরা ঠেলাই না পড়লে ইংরেজি পড়তে যাই না। হ্যাঁ, গুটি কয়েক পড়ি, বাকিরা পড়ি না। এখন আসুন, এই যে যে শব্দটা বলছিলেন, এই যে যে শব্দটা বললাম, এই শব্দটা বলার উদ্দেশ্য, আমরা ইংরেজি ঠেলাই না পড়লে পড়ি না, ঠেলাই পড়ে আমরা ইংরেজি পড়ি। তার মানে আমাদের দেশের বাঙালিরা প্রাচীনকালে কখনো ইংরেজি পড়তো না। তখন এই গ্রামার কেউ পড়তে পারে না। যখন এই গ্রামার কেউ পড়তে পারে না, তখন এইটাকে একটা সহজ সহজ ইংরেজি ভাষায় একটা ব্যাকরণ লিখছিলেন কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় লিখছিলেন বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাকে সহজ বাংলা ভাষায় বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলাটা কি দাঁড়ায় আব্দুল হাদি বলুন, আর কে মিউট আছেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলুন, বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রাজা রামমোহন রায় এই বইটা লিখছিলেন। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ, ইংরেজি ইংরেজি ভাষায় ভাষায় বাংলা বাংলা ব্যাকরণ। ব্যাকরণ, যার অর্থ দাঁড়ায় ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ। এখন আসুন, এই যে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ বইটা রাখছিলেন, এটাও কেউ পড়ে না। যতই সহজ ইংরেজি থাক না কেন, কেউই পড়ে না। তখন আরেক বিপদ, যখন কেউই এই বই পড়ে না, তখন তিনি পরবর্তীতে কলকাতার স্কুল বুক সোসাইটির অনুরোধে 1830 সালে তিনি এটাকে অনুবাদ করে এলেন গৌড়ীয় ব্যাকরণ নামে। আর 1833 সালে এটা তিনি গ্রন্থ আকারে প্রকাশ করলেন। এই গৌড়ীয় ব্যাকরণ, এই ন্যাথানিয়েল ব্রাসি-হেল হেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইয়ের প্রথম সহজ সহজ ইংরেজিতে লেখা একটা বই। এরপরে লিখছেন হচ্ছে এই গৌড়ীয় ব্যাকরণ। তবে এই নামে আরো কয়েকটা বই আছে। এই হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস। পরবর্তীতে অনেকেই বাংলা ব্যাকরণ রচনা করেছেন। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্ব মানে কি? যে বিষয়গুলো ধ্বনিতে আলোচিত হয়, যেমন কি আছে? ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, বিন্যাস, বর্ণ, সন্ধি, নত্য, সত্যবিধান। শব্দ বা রূপতত্ত্ব, যে সমস্ত অধ্যায় শব্দ নিয়ে কাজ করে। কি কি অধ্যায় কাজ করে? শব্দ, শব্দের প্রকারভেদ, শব্দের গঠন, শব্দের রূপ, শব্দের উৎপত্তি, পদ, উপসর্গ, প্রত্যয়, ধাতু, সমাস, ক্রিয়া, বচন, লিঙ্গ, বিভক্তি, দ্বিরুক্ত। হ্যাঁ, এই যে দেখুন, এই শব্দগুলো অনুজ্ঞা, ক্রিয়ার কাল, এগুলো শব্দ নিয়ে কাজ করে, এগুলো শব্দ তত্ত্বের অন্তর্ভুক্ত। যেগুলো বাক্য নিয়ে কাজ করে, বাক্য তত্ত্বের অন্তর্ভুক্ত। যেগুলো অর্থ নিয়ে কাজ করে, সেগুলো অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। বাক্য কি আছে? বাক্য বিশ্লেষণ, বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, সরল, জটিল, যৌগিক, বাক্য সংযোজন, বাক্য বিয়োজন, বাক্য সংকোচন, কারক, জ্যোতি চিহ্ন একটা বাক্য থেকে বের করতে হয়, তাই এটা বাক্য তত্ত্বের অন্তর্ভুক্ত। অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। অর্থতত্ত্ব কি? যেটা অর্থ নিয়ে কাজ করে, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীত অর্থ। বিপরীত অর্থ, একজন লিখছেন স্যার আপনি বিসিএস এর আগে কোন জব এক্সামে টিকেছেন? জি, টিকেছিলাম প্রায় 1 ডজন। কেন গো, আপনার এটা কি জানা দরকার? প্রায় 1 ডজন পরীক্ষায় টিকেছিলাম। কেন? কে গো? ফারহানা খানম। এখন আসুন, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীত অর্থ, পারিভাষিক শব্দ, সমুচ্চারিত শব্দ, অর্থ, অর্থ নিয়ে কাজ করে, এগুলো অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। ছন্দ এবং অলংকার, এটা আপনাদের পরীক্ষায় এখানে না, অলংকার আলাদা একটা ক্লাস আছে। কোনটা অক্ষরবৃত্ত, কোনটা স্বরবৃত্ত, কোনটা মাত্রাবৃত্ত, বা কোনটা কি, এক নজরে পড়ার জন্য এটা দেখুন। ম্যানুয়াল দা সুসামসার বইয়ের নাম কি? ভোকাবুলারি এম ইদোমা বেঙ্গালি পর্তুগিজ, পর্তুগিজ ভাষায়। দ্বিতীয় বই নাথানিয়াল ব্রাসি-হেল হেড এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় বই উইলিয়াম কেরি, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে কি লিখছে? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গল ল্যাঙ্গুয়েজ একটা, বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ একটা, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ একটা, বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ একটা। রাজা রামমোহন রায় বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটু আগে পড়াইছি, 1826। এটাকে অনুবাদ করেছেন গৌড়ীয় ব্যাকরণ 1830।
প্রকাশ করেছেন 1833। তার লেখা এটাই সর্বপ্রথম বাংলায় লেখা কোনো বাংলা ব্যাকরণ। এই যে গরীয় ব্যাকরণ 1833। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন ব্যাকরণ কৌমুদী। ডক্টর মোহাম্মদ এনামুল হক উনি লিখছেন ব্যাকরণ মঞ্জুরি। নকুলেশ্বর বিদ্যাভূষণ, দরকার নেই। সুনীতি কুমারটা পড়বেন ODBL, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 1926। এটা রচনা করেছেন ODBL। মোহাম্মদ আব্দুল হাই রচনা করেছেন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব। লাস্ট BCS এর প্রশ্ন, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব। এইটা আপনাকে মুখস্থ করতে হবে, এইটা আপনাকে মুখস্থ করতে হবে। এতক্ষণ পড়ার পর স্যার এই তত্ত্বগুলা মনে থাকে না, ভুল করি অনেক, মনে রাখাই কি উপায় আছে? এতক্ষণ যা বললাম এটাই তো উপায়, যে শব্দ যেটা যেটা নিয়ে কাজ করে, ধ্বনি তত্ত্ব, ধ্বনির অধীনে কোন কোন অধ্যায়, শব্দের অধীনে কোন কোন অধ্যায়, যেটা শব্দ নিয়ে কাজ করে, যেটা অর্থ নিয়ে কাজ করে, যেটা বাক্য নিয়ে কাজ করে। এটা আমি অবশ্য আগেকার ক্লাসগুলোতে লাস্ট ক্লাসে পড়াতাম, কারণ যখন সব ব্যাকরণ শেষ হতো তখন আপনাদের জন্য এটা সহজে বোঝা হয়, সহজে বোঝা যায় এটা। এছাড়া সহজে বোঝানোটা একটু কঠিন। এই পর্যন্ত কি অবস্থা, মোটামুটি সবাই বুঝতে পারতেছেন কিনা? এই পর্যন্ত আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন কিনা? বাংলা জি স্যার, ব্যাকরণের বুঝতে ইতিহাস পারছি। পড়লাম, বাংলা ভাষার ইতিহাস পড়লাম, ধ্বনি তত্ত্ব পড়লাম, ধ্বনি তত্ত্ব। আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ দিকে। এতক্ষণ আমরা যা পড়েছিলাম এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখবো, এক্স কোয়েশন। দেখুন এতক্ষণ যা পড়ছেন মিলে কিনা? ব্যাকরণ ব্যাকরণ, বিশেষভাবে বিশ্লেষণ, ব্যাকরণ মঞ্জুরি, কি আছে? মোহাম্মদ এনামুল হক, বচন লিঙ্গ পুরুষ, এগুলো শব্দ নিয়ে কাজ করে না বাক্য নিয়ে কাজ করে? যদি শব্দ নিয়ে কাজ করে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এই দেখুন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লিখছেন? মেনুয়াল দা আসু সামসাও, রাজা রামমোহন রায়। এখানে লিখছেন বাংলা ভাষায়, 1833, রাজা রামমোহন রায়। আচ্ছা, রাজা রামমোহন রামমোহন রায়। রায় রচিত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। সন্ধি, ধ্বনি, ধ্বনির সাথে ধ্বনির মিলন, ধ্বনি তত্ত্ব। ফিলোলজি, ফিলোলজি, ফিলোলজি শব্দের অর্থ হচ্ছে কি? ভাষাবিদ্যা বা ধ্বনি, ভাষাবিদ্যা, ফিলোলজি, ফিলোলজি। এটা হচ্ছে আপনার কাজ। এখানে লেকচার শিটে যে অংশটুকু আমি ক্লাসে পড়াই নাই সেই অংশগুলো আপনার কাজ, সেই অংশগুলো আপনার কাজ। যে অংশগুলো আমি স্কিপ করে যাচ্ছি সেটা পুরোটা আপনি পড়বেন। ওখানে ইম্পর্টেন্ট অংশ কিছুটা কম আছে, যতটুকু ইম্পর্টেন্ট অংশ ততটুকু আমি পড়ানোর চেষ্টা করতেছি। বাংলা লিপি, এই যে আজকে আমরা লিখি, এই লেখার লিপির ইতিহাসটা পড়ুন 2 মিনিট। লিপির ইতিহাসটা একটু পড়েন। একজন দুজন নিজেরা নিজেরা রেকর্ড করার চেষ্টা করতেছেন, এই যে এখানে ক্লাস আটকে যায় আমার, এখানে এটা করবেন না। রেকর্ড হচ্ছে, এটা আপনারা অটোমেটিক গ্রুপে পাবেন। প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপিকে অবলম্বন করে ভারতীয় লিপিমালার উৎপত্তি ঘটেছে। পাকিস্তানের খরুষ্টি লিপি আছে একটা, ব্রাহ্মী একটা, একটা বাম দিকে একটা ডান দিকে। পাকিস্তানের শাহবাজগড় ও মনু সেহরার অনুশাসনে খরুষ্টি লিপির ব্যবহার দেখা যায়। পাল শাসনামলে বাংলায় লিপির প্রাধান্য পরিলক্ষিত হয়। কালক্রমে তা একচ্ছত্র প্রভাব বিস্তার করে সেন বংশের আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষরের গঠন কাজ শুরু করেন। পরবর্তী 200 বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা থাকলেও 15 শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে পাঠানদের সময়। স্থায়ী রূপ লাভ করে পাঠানদের সময় এটাকে কি করে? স্থায়ী রূপ লাভ করে। এখন আসুন, শুরু হলো কোথান? পাল, এরপরে সেন। এখন আসুন, বাংলা অক্ষরের গঠন কার্য কে শুরু করেন? চার্লস উইলকিন্স, 1778 সাল। তিনি শ্রীরামপুর মিশনের একজন অফিসার, তিনি একজন চার্চ। ওনার নেতৃত্বে, ওনাকে বলা হয় বাংলায় মুদ্রণ অক্ষরের জনক। এন্ড্রুস সাহেব হুগলিতে 1800 খ্রিস্টাব্দে ডেনমার্কের শাসনাধীন শ্রীরামপুর মিশনারির উইলিয়াম ওয়াটস ও জেসি মার্শম্যান কোন একটা পত্রিকার সম্পাদক। কোন পত্রিকার বলুন? উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হয়েছিলেন 1800 সালে। মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। এই চার্লস উইলকিন্সকে বলা হয় বাংলায় মুদ্রণ অক্ষরের জনক। আর এটা খোদাই করেছেন আমাদের একজন বাংলাদেশি মানুষ, সরি বাঙালি, পঞ্চানন কর্মকার। উনি খ্রিস্টান ছিলেন। কর্মকার মানে কামার, লোহা পিটিয়ে 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 পিটিয়ে। আপনি ধরেন আমার কাছে আসলেন যে স্যার একটা সিল দিয়ে দেন, সপ্তাহে তো দিলাম একটা সিল। সিলটা মানে কি?
পিছনে নামের অক্ষরগুলো পদবীগুলো উল্টা করে রাবারে খোদাই করা। ঠিক এরকম খোদাই করে করে তিনি বর্ণ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার। ভারতীয় লিপি, ভারতীয় লিপি দুই ধরনের, একটা নাম ব্রাহ্মী, একটা নাম খড়ুষ্টি। একটা নাম ব্রাহ্মী, একটা হচ্ছে খড়ুষ্টি। স্যার কামার তো হিন্দু ধর্মের, হ্যাঁ কেন মুসলমান কামার নাই? যে হাতুড়ি পিটায় পিটায় বিক্রি করে। কুরবানির আগে একটু দোকানে দেখেন তো বাজারে ঢুকিয়া, যে দা কুমড়া দা বললম, এটার কি কি বলে, চাপাতি, যারা বিক্রি করে এরা ইসলাম ধর্মেরও আছে, হিন্দু ধর্মেরও আছে। এটা বিজনেস যে কেউ করতে পারে। কামার মানে হিন্দু ধর্মের না, তিনি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছেন। ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী মানে বাম দিক থেকে, এই যে বয়াকার বা আমরা লিখি, বয়াকার বাম ও বাম, খরচটি ডান দিক থেকে। এই যে লিখলাম, আরবিতে লিখলাম, দেখুন আরবিতে কি লিখছি, আল্লাহ, আলিফ লাম লাম হা, এই যে আল্লাহ শব্দটা লিখলাম, আরবি থেকে শুরু করেছি। হ্যাঁ, এইগুলো খরচটি। ব্রাহ্মীর তিনটা রূপ ছিল, পশ্চিমা, মধ্য ভারতীয়, পূর্বী। পূর্বী লিপি থেকে আসছে কি, পূর্বী বর্ণমালা, ব্রাহ্মী, খরচটি। ব্রাহ্মী লিপির দুইটা ছিল, সারদা, নাগর, কুটিল। বাংলা লিপি ও বর্ণমালা আসছে সারদা, নাগর, কুটিল, তিনটা ছিল, সারদা, নাগর, কুটিল। এটার অপর নাম কুটিল। কুটিল থেকে আসছে বাংলা লিপি। শেষ। এই হচ্ছে আমাদের বাংলা লিপির উৎস। বাংলা লিপির উৎস, এই দেখুন, এই লিপিগুলো পৃথিবীর ইতিহাসে প্রথমে কারা তৈরি করেছিল? মেসোপটেমিয়া সভ্যতাই। আন্তর্জাতিক একটা সভ্যতা পড়বেন, ইতিহাস। সভ্যতার মধ্যে বেশ কয়েকটা সভ্যতা আছে। মেসোপটেমিয়া সভ্যতা, এখানে প্রথমে কি আছে? সুমেরীয়, বেবিলনীয়, এসিরীয়, ক্যালডীয়। প্রাচীন মিশরীয় সভ্যতায় তারা অক্ষর তৈরি করেছে। এই মেসোপটেমিয়ার মধ্যে একটা সভ্যতা ছিল, তারা কি করে অক্ষর তৈরি করে, কেমনে? মিশরীয় সভ্যতা প্রাচীন, এখানে নীল নদের তীরে, তারাও এক ধরনের সভ্যতা তৈরি করে। এখানেও লিখন পদ্ধতি ছিল। কোথাও ছিল হায়ারোগ্রাফিক, পেপিরাস নামক কাগজ তৈরি করে। এরপরে যদি আপনি যান হচ্ছে এই আমেরিকান সভ্যতা, যেটা ইনকা সভ্যতা বা মায়া সভ্যতা, এখানে অক্ষরের কাজ ছিল। এই অক্ষরগুলো মানুষ কেমনে তৈরি করে? যখন নদী দিয়ে নৌকা দিয়ে বৈঠা চালাতো, এদিকে এক বৈঠা, এদিকে এক বৈঠা দিত, পিছনে গিয়ে দুইটা ঢেউ মিলে গেলে তারা পিছন থেকে অনুকরণ করতে পারতো এই নৌকাটা এদিকে গেছে না এদিকে গেছে। সেটা থেকে যাওয়ার সময় তারা সমুদ্রে যখন মাছ ধরতে যেত, উপরে আঁকা আঁকি করে যেত বিভিন্ন চিহ্ন। এই চিহ্নগুলো থেকে লিপির উদ্ভব হয়েছে। ফিনিশীয় লিপি, ফিনিশীয় বর্ণমালা, এই সভ্যতা, প্রাচীন সভ্যতাগুলো ভালো করে পড়বেন। কোন সভ্যতায় কোন ধরনের লিপি ছিল? মেসোপটেমিয়া কি, ফিনিশীয়তে কি ছিল, মিশরীয় সভ্যতায় কি ছিল, কোন সভ্যতায় তারা কেমনে করে তৈরি করেছিল, গিলগামেশ নামক একটা মহাকাব্য তৈরি করেছিল, কোন সভ্যতায় কেমনে কিভাবে তৈরি করেছিল, এই বিষয়গুলো একটু মাথায় ঢুকাতে হবে। তাহলে বুঝবেন লিপি কি। এই যে আঁকলেই একটা বর্ণ এঁকে দিলেই হলো। চাইনিজ একটা শব্দ লিখলাম, এটার মানে কি? এটা একটা চাইনিজ শব্দ, যে মুখস্থ পারবেন বা দেখেছেন উনি বলতে পারবেন, এর বাইরে কেউ বলতে পারবেন না। চাইনিজ ভাষার এটা একটা শব্দ, এটার অর্থ কি? হ্যাঁ বলুন, এটার মানে কি? ভি, ভি এর বাইরে আছে এটা, আরেকটা আছে, রোমান সংখ্যা 5, পি, আই ভি, অথবা বি আই, পড়েছেন কিনা? অথবা বি আই স্যার আই, 6 পড়েছেন কিনা? 4 এটা পারবেন, 7। এটা পারবেন। কিন্তু এখন যদি ফিনিশীয় সভ্যতার দুইটা বর্ণ লিখি, আপনি এমপি3টা ভালো করে দেখবেন, ও বাবা, একজন আরবিতে লিখছেন, আব্দুল্লাহ আল নোমান। হ্যাঁ, আরবিতে লিখেন, হ্যাঁ আরবিতে লিখলে আরবি পারবে, আরবি অনেকেই পারবে, কারণ মা বাবা বাচ্চাদেরকে প্রথমে আগে কোরআন শরীফ পড়ায়, মক্তবে যা হুজুর আছে। হ্যাঁ, আরবি সবাই টুকটাক বুঝেন, তারা মুসলিম। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। একটু কমেন্টে জানাবেন, এই 1.5-2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি? বাংলা ধ্বনি, ধ্বনি তত্ত্ব, যেটা বাচ্চাকালে পড়েছিলেন, বাচ্চাকালে একবার পড়েছিলেন, এরপরে এই বুড়া বয়সে আরেকবার পড়ার পর এই মুহূর্তে আপনার ফিলিংস কি? সজীব, অনেক কিছু শিখতে পারলাম আজকে। ছোটবেলায় তো শুধু পড়ছি, কিন্তু আরো কিছু, এত কিছু তো বুঝি নাই। আচ্ছা এটা সজীব, আপনাকে মিউট করলে আপনি ক্যামেরা বন্ধ বন্ধ করে চলে গেলেন, ঘটনা কি? পরে ক্যামেরা অন করছিলাম তো। আচ্ছা হ্যাঁ বলুন, কি খবর আপনার? অনেকদিন পরে আজকে লাইভ ক্লাস করছি, অনেক ভালো লাগলো। অনেকদিন পরে লাইভ ক্লাস করলেন? মাঝে রমজান ছিল, ওই সময় হচ্ছে আমি ব্যবসা করতাম, আর
তারপরে হচ্ছে পরীক্ষা ছিল তো, সব মিলে আর কি ক্লাস করতে পারিনি। অনেকদিন পরে ক্লাস করছি, ভালো লাগলো। আব্দুল হাদি, এরা জিজ্ঞেস করি এর ফিলিংস কি? এ তো অনেক বকাবকি শুনেছেন, হ্যাঁ অনেক কিছু আপনার উপর দিয়ে গেছে, আর তো বাকিরা সবাই ঘুমাইছে। আব্দুল হাদি, না স্যার, স্যার অনেক এনজয় করছি স্যার আজকে। বাসা কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ভালো করে পড়বেন, কাজে লাগবে। জয় চক্রবর্তী, দেখেন উনি আমার একটা পরামর্শ দিচ্ছে কি, প্রাইমারি স্কুলে স্যারদের পড়াতে হবে, তাদের জন্য আমাদের উচ্চারণের এই অবস্থা। স্যারেরা কোনো দায়ভার নিবে না, হ্যাঁ ফেল করলে দায়ভার নিবে না, পাশ করলে বলবে এই আমার ছাত্র অমুক বিসিএস ক্যাডার হয়েছে, ফেলটা করলে তোমার চিনি স্যার না। চায়না, স্যার চায়না অক্ষরটা যে লিখলেন স্যার এটার মানে কি স্যার? এই তো বললাম যে হচ্ছে ফেলটা করেন বিসিএস, আপনারা চেনে না, পাসটা করলে এসে সবার সাথে বলবে এই অমুক তো আমার ছাত্রী, অমুক তো আমার ছাত্র, এই জন্য তো বিসিএসটা ক্যাডার হয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 9-10 বুট বইটা সাথে রাখতে হবে, গ্রামার অংশ। 9-10 বুট বইটা সাথে রাখলে অথবা এই শীটটা যদি আপনার সাথে থাকে তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি, সবচেয়ে বেশি উপকৃত হবেন। ওইটা কি হয়েছে, কালো হয়ে গেছে কেন? ওই রিমোটটা ধরো। একজন লিখছেন সংবাদপত্র দাগিয়ে দিলে ভালো হতো। দেখুন, যখন শনিবারের চিঠি পরীক্ষায় আসে তখন কারো মাথায় আর কাজ করে না যে কোনটা শনিবারের চিঠি আর কোনটা রবিবারের চিঠি, কোনটা সজনীকান্ত, কোনটা ঈশ্বরচন্দ্র গুপ্ত, কোনটার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী, তখন এটা আর মাথায় কাজ করে না। এই জন্য পত্রিকাটা দাগানোর কিছু নাই। দেখুন বিসিএস বা চাকরি পরীক্ষা এমন একটা পরীক্ষা, এখানে এটা বলা যায় না, এখানে এটা বলা যায় না যে এটা আসবে এটা আসবে না, এটা বলাটা আমার জন্য একেবারে দূর হবে পান। আপনি দেখবেন আইবি এর দু একটা পরীক্ষা বাংলার মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন করে এই আইবি, দাঁত ভাঙ্গা প্রশ্ন করে বাংলা প্রশ্নের উত্তর। আইবি এর পরীক্ষা একটা দেওয়ার পর ছেলে মেয়ে যদি ফেল করে জীবনে ঘুরে কোনো কমপ্লেন করবে না যে দুর্নীতি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কারণ আমি জানি এই উত্তর আমার দ্বারা দেওয়া সম্ভব না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ এখানে সমস্যা, এখানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে দেখুন, কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। কোন শাসনামলে বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয়? সেটার নাম হচ্ছে পাল আমলে। কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে কমেন্টে লিখতে পারেন। পেট্রো বাংলায় কি ইংরেজিতে প্রশ্ন করে? না, পেট্রো বাংলায় বাংলা প্রশ্ন বাংলা করে। আমাদের সময় পেট্রো বাংলা বা ওই তেল গ্যাস কোম্পানি সব আইবিএ করতো, ইদানিং দেখলাম আইবিএর বাইরেও চলে গেছে পেট্রো বাংলাগুলো প্রশ্ন সহজ করে। আমাদের সময় তেল গ্যাস কোম্পানি সবগুলোই প্রশ্ন করতো আইবিএ। বাংলা অংশ থাকতো হচ্ছে 70-এর মধ্যে 20টা বা 18টা, 18টার মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7টা থাকতো স্বাভাবিক। জি, ফারহানা খাতুন খানম, পূর্বী আর কুটিল একটাই, পূর্বী থেকে আসছে এই কুটিল। আচ্ছা, এখন আসুন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে একটু বলুন। গ্রন্থগুলোর নাম আমরা পড়েছিলাম এই পর্যন্ত। কি কি আমাদের আজকের ক্লাসে ছিল? ভাষা পড়লাম, ব্যাকরণ পড়লাম, বাংলা লিপি, ধ্বনি ও বর্ণ। এই পর্যন্ত আপনার ক্লাস হচ্ছে এই লেকচার শিটের এ মাথা থেকে ও মাথা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ার চেষ্টা করবেন। যারা মনে করতেছেন আমি কম পড়লে পাশ করব, এটা ভুল। যে যত বেশি পড়বেন পাশ করার সম্ভাবনা তত বেশি। যখন আমরা দেখতে পাই 10,000 ছেলে পাশ করলো 46 বিসিএস এ, তখন মাথাটা একটু ঘুরে গেল, পিএসসি নতুন সিস্টেমে যাচ্ছে। সামনে যদি 5,000ও পাশ করায় আমার কিচ্ছু করার নাই, সরি 8,000ও যদি পাশ করায় প্রিলিতে, কিচ্ছু করার নাই, কারণ রিটেনে তুলনামূলক ছেলে পেলে ফেল করে না। এই প্রশ্নগুলো, এই যে বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন ধরে ধরে পড়বেন, ধরে ধরে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। কয়টা দিয়েছে এখানে? 88টা প্রশ্ন, এক্স কোয়েশন। এরপরে দিয়েছে কি ক্লাস টেস্ট, এটা নিজেরা পরীক্ষা দিবেন। আচ্ছা, এখন এটার মধ্যে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে এই অ্যাসাইনমেন্টটা একটু ভালো করে ফলো করবেন। অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, এই অ্যাসাইনমেন্টটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে একটু বলবেন। অ্যাসাইনমেন্টের কাজগুলো কি আপনারা করতেছেন নাকি করেন না, ফাঁকি দিচ্ছেন, কোনটা করেন? আর এই নিবন্ধন সমাজবিজ্ঞান ইউনিট অনুযায়ী সিরিয়াল উত্তর দিতে হয় নাকি? সমাজবিজ্ঞানের রিটেনের সিলেবাসটা আঞ্জুমান আর আমি দেখিনি।
বাংলায় কোনো বিষয় জানা থাকলে বলতে পারেন। যে কয়টা অংশ বাদ দিয়েছি, এই কয়টা অংশ আপনার বাড়ির কাজ। যে কয়টা অংশ বাদ দিয়েছে, একজন লিখছেন কি স্যার অভিযাত্রী কিনেছি। অভিযাত্রী কিনতে পারেন, সমস্যা নেই। অভিযাত্রীতে আবার বকর ভাই প্রচুর লিখছে। হ্যাঁ, অভিযাত্রী কিনেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু অভিযাত্রী পড়ার সময় যদি পান তাহলে ভালো। অভিযাত্রীতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু লিখেছে। ওনাকে বাজারে ব্যবসায়ী টিকে থাকার জন্য শুক্রবারের পরীক্ষাগুলো তো বলার জন্য যে আমার বই থেকে কমন পড়েছে, এই জন্য অনেক তথ্য উনি দিয়েছেন। সকল তথ্য আপনার জন্য পড়া সম্ভব যদি হয় অনেক ভালো। আর সবগুলো না পড়ার সম্ভাবনা খুবই কম। পারবেন না এত পড়তে, আর এত পড়ার দরকার নেই। আর চাকরি বাজারে সে সবচেয়ে বেশি স্মার্ট, যে এইটা বুঝে যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। চাকরি বাজারে উনি সবচেয়ে বেশি স্মার্ট, যিনি এইটা বুঝেন যে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। স্যার নিবন্ধন যারা পাশ করেছে তাদের রোল নাম্বার কি আবার নতুন করে এনটিআরসি দিবে, যে রিটেনের আলাদা আপনাদেরকে সিট প্ল্যান দিবে? রিটেনে আবার নতুন করে আপনাদেরকে সিট প্ল্যান দিবে। বিসিএস রিলেটেড বা বাংলা রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা? টিআই সাকিব, যেটুকু মিস করছেন এটুকু হুবহু দেখে পড়বেন। অ্যাসাইনমেন্ট তো পাই না, এটা অফিসিয়ালি যোগাযোগ করবেন। অ্যাসাইনমেন্ট পাচ্ছেন না কেন বা কি, এটা একটু অফিসিয়ালি যোগাযোগ করবেন। আর্যদের ভাষা দেশি কেন, এটার ইতিহাসটা একটু পড়তে হবে আপনাকে। একজন প্রশ্ন করেছেন স্যার অক্ষর, এই অক্ষর তো আগে পড়ানো শেষ। অক্ষর ছাড়া অন্য কোনো কিছু পড়ানো আছে কিনা? অক্ষর ছাড়া অন্য আর কোনো কিছু প্রশ্ন আছে কিনা? অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে আপনারা অফিসিয়ালি যোগাযোগ করবেন। অফিস থেকে পরীক্ষাগুলো, ও আচ্ছা, আপনাদের পরীক্ষাগুলো ঠিক মতো দিচ্ছেন কিনা এটা একটু বলবেন। পরীক্ষাগুলো ঠিক মতো দিচ্ছেন কিনা? পরীক্ষাগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে হয়তো আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।